নিজের সকল সুখ অনুভূতি এবং স্বস্তি বিসর্জন দিয়ে পরিবারের বড় ছেলে প্রবাসী। আমিনুল যখন জীবন সংগ্রামে ব্যস্ত, তখন তার স্ত্রী এবং ছোট ভাই ব্যস্ত পরকীয়ায়। নিজ ভাই এবং ভাবিকে অন্তরঙ্গ অবস্থায় দেখে গা কেঁপে উঠল 16 বছর বয়সী আরোরার। আজকে তার স্কুল একটু আগেই ছুটি দিয়েছে। বেশ গরম পড়ায়, গরমে গা ঘেমে কাপড়ে একদম চুপসে গিয়েছে। কিন্তু এখন যে দৃশ্য দেখলো তাতে ভয়ে তার হাত পা থরথর করে কাঁপছে। হাতে থাকা বইগুলো বুকে চেপে ধরে একটা চিৎকার করলো সে। মুহূর্তে ভাবির হাত ছেড়ে দিল ছোট ভাই। খুব বেশি অশ্লীল দৃশ্য চলছিল না, তবে একে অপরের বলা কথাগুলো যথেষ্ট কুরুচিকরপূর্ণ ছিল। আরোরার ভাবি রিমা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিজেকে একটু গুছিয়ে দাঁড়ালেন, কিন্তু ভাই সবুজ চোরের মতো হাঁসফাঁস করছেন। আরোরা বেশ উত্তেজিত হয়ে ভাবির সামনে দাঁড়ালেন। কাঁপতে কাঁপতে বললেন, তোমরা ওগুলো কি বলছিলে? ওগুলো তো খারাপ কাজ। রিমা বেশ নির্বিকারভাবে জবাব দিল, তাতে তোর কি? আর এত তাড়াতাড়ি স্কুল থেকে ফিরে এলি কেন? নাকি পাশের আমবাগানে নষ্টামি করতে গিয়েছিলি? ছি, সকলকে নিজের মতো মনে করো। কি বললি তুই? রিমা আরোরার চুলের মুঠি ধরে ইচ্ছে মতো ঢাকাতে লাগলো। তবু আরোরা থামার পাত্রী নয়। ঠিকই তো বলছি, তোমরা দুদিন পর পর ওর সাথে খারাপ কাজ করে বেরোবে, শেষে কিনা আমার ছোট ভাইয়ের সাথে। রিমা আরোরার কথায় একদম ফুঁসে গেল। তাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে নিজে মেঝেতে বসে বিলাপ করে কাঁদতে শুরু করলো। বেশ আওয়াজ করে কান্না করায় শব্দগুলো অনেক দূরে দূরে যাচ্ছে। রিমার কান্না শুনে গোয়ালঘর থেকে ছুটে এলেন আরোরার মা। ঘরে এসে রিমা আর আরোরার এই অবস্থা দেখে বেশ ভ্যাবাচাকা খেয়ে গেলেন। কি হয়েছে? কি হবে? আমারটা খেয়ে আমারটাই পড়ে সে আমার ইজ্জতে দাগ লাগা দিলেন মেরে দিয়ে? মানে? আমি বলে চরিত্রহীন, চরিত্র নাই, এ কথা কে বলল? আপনার প্রাণের মেয়ে। একটু সবুজের সাথে কথা বলছিলাম, তাতে আমাকে এসে বলে যে আমি নষ্টামি করছি ওর সাথে। কথাটা বলে রিমা আবারও বিলাপ করে কাঁদা শুরু করলো। আরে তুই কি সত্যি বলছিস এ কথা? মা, আমি যা দেখেছি তাই বলছি। হ্যাঁ হ্যাঁ, তা তো বলবি। মা মেয়ে ঘাড়ে চেপে বসে খাচ্ছে, অনিষ্ট করছে, আর কত করবি? ভাবি, সত্যি কথা বললেই দোষ। তোমার মামের ভাত বন্ধ। আমি এক্ষুনি তারে কল করে বলছি। এর থেকে 2টা কুত্তা বিলে পারলেও স্বভাব হবে। রিমার কাণ্ডে হতবাক হয়ে গেলেন আরোরা মা। কী প্রতিক্রিয়া দিবেন তা বুঝতে পারছেন না। ধপ করে ঘরের চৌকাঠে বসে পড়লেন। সবুজ এই পরিস্থিতি থেকে চলে গিয়েছে অনেক আগে। ওদিকে রিমা আমিনুলকে কল করে যা নয় তাই বলেছে। আরোরার নোংরা ড্রেসটা মাটি লাগায় আরও নোংরা হয়ে গিয়েছে। মাটি থেকে উঠতে নেওয়ার আগে তার মা ঝাড়ু নিয়ে তার উপর হামলে পড়ল। মেয়েকে ইচ্ছা মতন মারছেন তিনি। রোজ এই মেয়ের জন্য অনেক কিছু শুনতে হয়। বাবা মরা মেয়ে দেখলে কিছু বলে না, কিন্তু আজকে থামল না। আরোরার কান্না শুনে পাশের ঘর থেকে রিমা এসে শান্ত ভঙ্গিতে দাঁড়ালো। ওদিকে আরোরাকে ইচ্ছে মতো পিটিয়ে যাচ্ছে তার মা। ঠিক আছে মা, ছাড়েন, বাচ্চা মেয়ে শুধরে যাবে। রিমার কথায় আরোরাকে ছেড়ে চলে গেলেন তার মা। মেঝেতে শুয়ে থেকে ব্যথায় কাতরাতে কাতরাতে রিমার বিদ্রুমাখা হাসি হজম করতে হলো তার। স্কুল ড্রেস পরতে বকুলতলাতে বসে রয়েছে আরোরা। চোখ মুখ ফুলে গেছে। সেদিক দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল রাজীব। আরোরাকে দেখে থেমে গেলেন। এই আরোরা, ভিক্ষা চাওয়ার জন্য বসছিস নাকি? রাজীবের কথায় ভ্রুক্ষেপ করলেন না আরোরা। একটু ঘুরে বসলেন তার থেকে। কাঠফাটা তপ্তরতে মাথা ফেটে যাওয়া উপক্রম। পাশে সাইকেলটা হেলান দিয়ে রেখে রাজীব আরোরার সামনে দাঁড়ালো। কি হয়েছে তোর? কিছু না, যাও এখান থেকে। রাজীব খেয়াল করলেন আরোরার মুখে এখনও কান্নার ছাপ স্পষ্ট হয়ে রয়েছে। সে আরোরার পাশে এসে বসলেন। তুই জানিস না তোর সাথে আমি প্রেম করি? তাহলে আমাকে বল, কী হয়েছে? প্রেম তো খারাপ জিনিস, কে বলল? তাহলে বিবাহিত মহিলারা জামাই থাকতে অন্যের সাথে করলে ওটা ভালো? রাজীব হেসে ফেললো আরোরার কথায়। আমাকে ধর্মে তো সবই হারাম বিয়ের আগে, কিন্তু তুই যা বললি তা আরও হারাম। তবে তুমি আমার পিছন পিছন ঘোরো কেন? কারণ তোর বাপে আমার সাথে তোর বিয়ে ঠিক করে রেখেছে। ওটা শুধু তুমিই কও, আর তো কেউ কয় না। তারা তো জানেই না তুমি মিথ্যুক। এখন বলো কি হয়েছে? তা নয় বাড়িতে যা। ভর দুপুরবেলা এখানে মা মারছে কেন? বলা যাবে না। আরোরা আর কোনো জবাব না দিয়ে দৌড়ে লাগালো। পেছন থেকে রাজীবের কণ্ঠ শুনতে পেল, তার তোয়াক্কা করলেন না। একদম আমবাগানে এসে থামলেন। তার পাশ দিয়ে তখন পাশের বাড়ির লিয়াকত আলী যাচ্ছিল। এ লোকটা বড্ড বিরক্ত লাগে। আরোরকে দেখলে ছুতে চাই। এই ছেড়ি, এখানে কি করিস? আরোরা জবাব না দিয়ে দাঁড়িয়ে রইল। লিয়াকত একবার চোরের মতো আশেপাশে তাকালো। কেমন বাজে দৃষ্টি লোকটার। ঠোঁটটা দিয়ে জিহ্বাটা চেটে লিয়াকত আবারও বলল, এদিকে চল যাই, আম দিব, মিষ্টি আম। আরে লিয়াকত চাচা, আমাকেও দিয়েন।
কোথা থেকে ভোজবাজির মতো হঠাৎ রাজীবের থতমত খেয়ে গেলেন লিয়াকত। তুমিও খাবা বাপজান? কিন্তু আমি তো একটু ব্যস্ত, পরে একদিন। কিন্তু এত সময় তো ব্যস্ত ছিলেন না আপনি। নস্যি খাওয়া দাঁত বের করে হাসতে হাসতে চলে গেলেন লিয়াকত। লিয়াকত চলে গেলে রাজীব আরোরার মাথায় একটা গাদ্দা মারেন। গাধি, এই দুনিয়ায় নারী হলো পাকা মিষ্টি আমের মতো, সকলে খাইতে চায়, তা আমের সাইজ যত ছোট হোক না কেন। এখন বেশ পড়ন্ত একটা বিকেল, চারপাশের নিস্তব্ধতা বিরাজ করছে। পাখিরা মনে হয় ভাত ঘুম দিয়ে ব্যস্ত। আরোরা পা টিপে টিপে গোয়ালঘরের পাশ দিয়ে বাড়িতে প্রবেশ করলো। জানলা দিয়ে দেখলো রিমা ঘুমাচ্ছে। আরোরা নিজের ছোট্ট খুপড়ির মতো রুমে গিয়ে কাপড় নিয়ে কলতলের উদ্দেশ্যে রওনা হলেন গোসল করতে। গায়ে ঠান্ডা পানি স্পর্শ লাগলে ব্যথার জায়গাগুলো কেমন জ্বলে উঠলো তার, কেমন শিরশির করছে গা। তাড়াতাড়ি কোনো মতে দাঁতে দাঁত চেপে গোসল করে বের হলো। রান্নাঘরে গিয়ে কোনো খাবার পেল না। মন খারাপ হয়ে গেল আরোরার। আজকে মা রেগে তার জন্য কোনো খাবার রাখেনি। এদিকে প্রচণ্ড ক্ষুধায় তার বেহাল অবস্থা। টুল নিয়ে পেছনের বারান্দায় বসলেন আরোরা। ভেজা চুলগুলো তার কোমর পর্যন্ত ছড়ালো। তা দেখে টপ টপ করে পানি পড়ছে। এই আরও, চাপা কণ্ঠের আওয়াজে আরোরা সামনের দিকে তাকালো। কনক তাকে একদম চোরের গলায় ডাকছে। ভেজা চুলগুলো হাত দিয়ে খোপা করে আরোরা বলে, কি হয়েছে, বাড়িতে আয়। কনক অতি সন্তর্পণে বাড়ির ভেতরে ঢুকলো। আরোরার কাছে এসে হুট করে কান্নায় ভেঙে পড়লেন। এই কাঁদিস কেন? আরে আমার বিয়ে ঠিক হয়েছে। কবে, কার সাথে? জানি না, বাপজন এসে বলল সামনের শুক্রবার বিয়ে। আমি করুন না। কনক কাঁদতে কাঁদতে শ্বাস উঠিয়ে ফেলছে। কনক আর আরোরা একই ক্লাসে, দুজনে গ্রামের স্কুলে নবম শ্রেণীতে পড়ে এবং একসাথে স্কুলে যায়। কাঁদিস না কনক, চাচারে বুঝিয়ে বল। লাভ নাই, আব্বাজান আমারে বিয়া দিবে। শুনেছি লোকটা আমার বয়সে দ্বিগুণ। আমার আর লেখাপড়া হলো না। আরও এখন আর ক্ষুধা অনুভূতি হচ্ছে না, বরং কনকের জন্য মন থেকে খারাপ লাগছে। হঠাৎ কনক কান্না থামিয়ে বলল, চল বকুলতলা যাবি? আরোরা বিনা বাক্য ব্যয় করে উঠে দাঁড়ালো বকুলতলা যাওয়ার জন্য। তার মন ভালো লাগছে না। নদীর চরে বকুল গাছের নিচে আরোরা আর কনক পাশাপাশি বসে আছে। দুজনের মুখে কোনো কথা নেই। সূর্য একটু ঢলে পড়ায় তাদের দুজনের ছায়া বালিচরে গিয়ে পড়েছে। আরোরা খেয়াল করলো তার ছায়াটা ধীরে ধীরে বড় থেকে ছোট হচ্ছে। জিনিসটা সে প্রায় খেয়াল করে। জানিস, আরও বিয়ে হলে মনে হয় ভালোই হবে। আরও অবাক হয়ে প্রশ্ন করে, কেন? জানি না কেন হঠাৎ তা মনে হলো। যাই হোক, তা হয় নাকি? উল্টে আরও পরাধীন হয়ে যাবি তুই। এখন কি খুব স্বাধীন? আর এ প্রশ্নে জবাব দিতে পারে না। নদীর পানির ঢেউয়ের ছোঁয়ায় বালিচরে এসে লাগছে। কেমন অদ্ভুত দেখতে লাগে তার জলকে। আর মা মুক্তা বাগানে এসে শুকনো পাতা জোগাড় করছে। যেহেতু মাটির চুলে রান্না করতে হয়, তাই প্রচুর শুকনো সরঞ্জাম লাগে। রিমা এসব কাজ কখনো করে না, যা করে মুক্ত করে। মাঝে মধ্যে আরোরা এসে সাহায্য করে, কিন্তু আজকে মেয়ের উপর রাগ করে তাকে নিয়ে আসেনি। ইদানিং বড্ড বিরক্ত সে মেয়ের উপর। কেন তা জানে না। দুই ছেলের পর তার মেয়ে হয়। অভাবের সংসার ছিল, দুইটা ছেলেই তো যথেষ্ট। আরোরা তার উপর বাড়তি ছাড়া কিছুই না। এমনকি আরোরার বাবা যে মেয়েকে খুব আহামরি ভালোবাসত তা নয়। আমিরুলের মানে কি ওটা? মুখ তুলে মুক্ত তাকিয়ে দেখে লিয়াকত আলী দাঁড়িয়ে আছে, খালি গায়ে একটা লুঙ্গি পরে, গলায় গামছা জড়ানো। মুক্ত নিজের মাথায় কাপড়টা আরেকটু টেনে নিল। ভালো আছেন ভাইজান? ভালোই তো আছি, তা তোমারে যখন পাইলাম কিছু একটা কথা বলি। কি কথা? তোমার মেয়ে বড় হয়েছে? ওই আমবাগানের তো অত বড় ছেলে রাজীবের সাথে কি করে? দুপুরে দেখলাম। মুহূর্তে মুখটা কালো হয়ে গেল মুক্তার। তবুও মুখে মেকি হাসি ঝুলিয়ে বলল, কি আর করবেন, বড় ভাইয়ের মতো। তা তুমি যাই বলো, মেয়ে গায়ে সুন্দর, এরকম কত বড় ভাই তৈরি হবে। লিয়াকত নিজের পান খাওয়া দাঁত বের করে হাসলেন, গা জ্বালানো হাসি। মেয়েটারে দেইখা রাইখো, দিনকাল ভালো আসে না। সবুজ বাড়িতে ঢুকে দেখলেন বাড়ি একদম ফাঁকা, রিমা বাদে আর কেউ নেই। একটু আশেপাশে দেখে বিড়ালের মতো পা টিপে টিপে রিমার ঘরে এলেন। রিমা বিছানায় শুয়ে শুয়ে ফোন চালাচ্ছে। সবুজকে দেখে ফোন রেখে উঠে বসলেন। আম্মা, আরও ওরা কোথায়? জানি না। তুই এখানে কেন এলি এখন? তখন ওই অবস্থায় আমাকে একা রেখে চলে গেছলি। আরে বুঝো না কেন, ধরা খেলে ভাই তোমারে রাখবো? তোমার ভাই যে মান্দা না, দুদিন কান্নাকাটি কইরা ঠিক মাইনে নিব। এমন সময় বাইরে থেকে শাশুড়ি কণ্ঠস্বর শুনতে পেলেন রিমা। তাকে ডাকছে বিরস মুখে। বাইরে থেকে রিমা দেখলো মুক্ত হাঁপিয়ে উঠছে একদম, ঘামছে, সারা শরীর অসুস্থ লাগছে। কী হয়েছে মা, একটু পানি দিবা? রিমা আর সময় হলেও জীবনে পানি এনে দিত না, কিন্তু এখন এনে দিল। ঢক ঢক করে পানি পান করে মুক্ত একটু স্থির হয়ে জিজ্ঞাসা করলেন, আরও কই? জানি না কই গেছে ও। আজকে আসলে ওর একদিন কি আমার একদিন। রিমা কৌতূহল হয়ে কারণ জিজ্ঞাসা করতে মুক্ত কোনো জবাব দিল না। একদম সন্ধ্যা হয়ে এলো।
কনকের সাথে কথা বলতে বলতে আজকে একটু দেরি হয়ে গেছে, কিন্তু একটা কথা আরোরার কানে বেজে উঠছে, তুই তো রাজীব ভাইয়ের বউ হবি। আচ্ছা, সকলে তাকে এ কথাটা বলে কেন? বাড়ির কাছে এসে আরোরা বুঝতে পারলো তার পেটে থাকা ঘুমন্ত ক্ষুধাটা জেগে উঠছে। মনে হচ্ছে পেট নিংড়ে সব কিছু বের হয়ে যাবে। আরোরা, কোথায় ছিলি? মায়ের প্রশ্নের জবাবে আরোরা আস্তে করে বলল, নদীর পাড়ে গিয়েছিলাম। কেন, নষ্টামি করতে রাজীবের সাথে? আর আমবাগানে না নদীর পাড়ে? মুক্তা আশেপাশে কিছুই পেল না। শেষমেশ রিমার পা থেকে জুতো খুলে ইচ্ছে মতো আরোরাকে জুতো পিটা করলো। রিমা এমন কাণ্ডে হকচকিয়ে গেল। আকস্মিক পুনরায় আক্রমণ আরোরা নিজে সামলাতে পারল না। এলোপাত্রে সেখানে পাচ্ছে মেরে চলছেন মুক্তা। শেষে তার চিৎকার শুনে সবুজ এলো থামাতে। মুক্তা হাঁপাতে হাঁপাতে বলল, নষ্টা মেয়ে, রিমা তো ঠিকই বলছিল তুই রাজীবের সাথে আমবাগানে যাস। রিমা অবাক হওয়ার ভান করে বলল, সত্যি মা? সত্যি মানে লিয়াকত ভাই এসে আমায় বলে গেল আমারে? আরোরা মাটি থেকে উঠে খুঁড়াতে খুঁড়াতে নিজের রুমে এসে ধপ করে বিছানায় বসে পড়ল। মাঝরাতে প্রচণ্ড জ্বর এলো আরোরার। জ্বরের ঘরে আরোরা হঠাৎ অদ্ভুত জিনিস দেখল। রাজীব এসে তার রুমে তার দিকে করুণ মুখে তাকিয়েছে। সেই দৃষ্টি দিকে তাকিয়ে রাজীবের উদ্দেশ্যে বলল, ছোট ভাই, ও ইতিম, আমিও ইতিম। তবে ও পড়া যখন শিউলি পরিবারের যখন ভাইকে বেঁধে রেখেছিল, তখন মা কেন হাত পা ধরে তাকে ছড়িয়ে নিয়ে এসেছিল, আর আজকে সত্য মিথ্যা যাচাই না করে মারল? এতিমের ছেলে মেয়ে প্রকারভেদ আছে নাকি? আমার মেয়ে যাতে নষ্টামি না করতে পারে তোর সাথে, তার জন্য মারছিলাম। এতে দোষের কিছু নেই, বরং ভালো। মুক্তোর মুখে এমন কথা শুনে একবার করুণ চোখে তার দিকে তাকালো রাজীব। কি বলবে তা বুঝতে পারছে না। এদিকে অনবরত বমি করছে চলছে আরোরা। রাত এখন গভীর 3টে। একটু পর আলো ফুটবে। রাজীব বাজারের মাঝখানে ওষুধের দোকানটায় কাজ করে। সেখানে টুকটাক ওষুধের ব্যাপারে বা অসুখ সম্পর্কে জানে। আরোরা তার মা প্রচণ্ড মেরেছিল, যেটা রেশ ধরে তার জ্বর এসেছে এবং অবস্থা বেশ কঠিন হলেও সবুজ গিয়ে রাজীবকে ডেকে নিয়ে আসে। কিন্তু অবস্থা ভালো না হয় বরং আরও খারাপ হয়ে যায়। মেয়েটা ক্রমাগত বমি করছে, জ্বর নিয়ে বেহুশের মতো মেঝেতে পড়ে আসে। কিন্তু চাচি, আপনি যা ভাবছেন অমন কিছুই নয়। মুক্ত রাজীবের কথায় মুক্ত ফুঁসে উঠলেন। এই দেখ, তারে জন্মাতে দেখেছি আমি রাজীব। তোর আগে দুনিয়ার হাবভাব বুঝি। তাই বলে নিজের মেয়েকে চেনেন না আপনি? মাইয়া মানুষের থাকে ছুকছুক স্বভাব, আর তোমার তো মধু পাইলে খাইতে চাও। চাচি বেশি বলছেন। ও বাড়ির লিয়াকত ভাই, টিয়ার মা, এরা সবাই মিথ্যে কথা বলে। নির্লজ্জ বেহায়া, এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা। ছোট লোকের জাত গোষ্ঠী তোরা। তোর বাপে কামলা খাইতে খায়, তুই নিজেও কামলা হয়ে আমার মেয়ের সাথে পীড়িত করতে চাস? মুক্তোর কথা শুনে রাজীব ওখানে থাকার কোনো ইচ্ছেই থাকলো না। শটাং হয়ে দাঁড়িয়ে পড়লো। একবার আরোরাকে দরজা দিয়ে বের হয়ে গেল। পিছন থেকে মুক্তোর গা জ্বালানো কিছু কথা ভেসে আসছে। সেদিকে কর্ণপাত না করে অন্ধকারে নিজের বাড়ির উদ্দেশ্যে চলছে রাজীব। কিছুদূর আসার পর বড্ড খালি খালি লাগছে। আরোরার জন্য তার বড্ড পুড়ছে, কিন্তু সে নিরুপায়। মেয়েটার মুখটা কত শুকিয়ে গেছে। আরোরা চিন্তায় বাড়িতে এসেও মেটাতে পারল না রাজীব। ভোর হতে চলছে। মৃত্যু চৌকাঠে বসে ঘুমাচ্ছে। তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরোরা। জ্বর না করলাম কিছুটা সুস্থ এখন সে। নিজের মাকে আরোরা ঠিক চিনতে পারছে না তা নয়, আগে কিছুই এমন ছিল না, কিন্তু এতটাও এমন ছিল না। তার ভাই আর তার মধ্যে আগে এরকম বৈষম্য করতেন না, তাই বলে এতটা। বুক ফেটে কান্না আসছে তার। এদিকে বমির ফলে মুখে একটা তেতো স্বাদ রয়ে গেছে। আরোরা পাশ ফিরে গেলেন। তার নড়াচড়া দেখে মুক্ত ঝিমানো বন্ধ হয়ে গেছে। কিরে, তোর এখন কেমন লাগতেছে? আরোরা জবাব দিল না, কাঠ হয়ে শুয়ে রাখলো। তার জবাব দিতে মন চাচ্ছে না, মনটা বিষিয়ে উঠছে। রাজীবের সাথে সব কথা শুনেছে সে, ঠোঁটের নিচে পড়ে রইল। এসব হয়তো বা শেষ আছে, ব্যাস শেষ হবে। ঢাকা শহরে জ্যাম বেহাল দশা হয়ে যায় বৈশাখীর। এই জ্যামের কারণে অনেক জায়গায় সে ঠিক টাইমে পৌঁছাতে পারে না। আজকে কফি শপে আসতে 10 মিনিট লেট হয়ে গেছে। এতে অবশ্য কোনো সমস্যা না, কারণ তার 20 মিনিট পরে ইমতিয়াজ আসবে। এটা সবসময় এসেছে। কফি শপে ঢুকে অবাক হয়ে গেল বৈশাখী। তার আগে ইমতিয়াজ এসেছে। মিষ্টি হেসে ইমতিয়াজের পাশে বসলেন। বা ডাক্তারবাবু, আজকে আগেই এসে পড়ছেন? ও তেমন কিছু না, ভাববেন না সারপ্রাইজ দিতে এসেছি। বৈশাখী ভুরু কুচকে ফেললেন। আমি কখন বললাম যে আপনি সারপ্রাইজ দিতে এসেছেন? আমার মনে হলো এরপরের কথাগুলো এগুলোই হবে। মোটেও তা ছিল না। বৈশাখীর কথাগুলো বলে ইমতিয়াজ চোখের চশমা খুলে নিজে পড়লেন। এটা তার দেখা হলে রোজকার কাজ। এতে ইমতিয়াজের কোনো সমস্যা হয় না, কারণ চশমা যে দরকার নয়, ফ্যাশনে পড়ে। কী খাবেন বলেন? কোল্ড কফি। ইমতিয়াজ কোল্ড কফি অর্ডার দিয়ে দিলেন। যা পড়তে দিয়েছিলাম পড়েছেন? সব পড়া করবেন না তো? এটা তো হবে না বৈশাখী, আপনার মেডিকেলে চান্স পেতে হবে। স্যার প্লিজ। হবে না পাম দিলে। বৈশাখীর মন খারাপ হয়ে গেল। সে জানতো কফি শপে ডেকেছে, তবে ইমতিয়াজ কিছু নোটস দিতে ডেকেছে। এই ডাক্তার বলে শুনছি,
এখন পড়বো না, আপনার সাথে প্রেম করব। বৈশাখী, তুমি তো বাচ্চা না। একদম না। ইমতিয়াজ হার মেনে নিলেন। এতক্ষণে সে বৈশাখীর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন। কি দেখছেন ওভাবে? আমার আরোরাকে। আবার আরোরা নামে রাখলেন কেন? আপনি তো আমার জীবনে সকালবেলার সূর্য। এ নাম আমার ভালো লাগে না। কেন? নাম শুনলে মনে হয় আপনি আমাকে না অন্য কাউকে ডাকছেন। হতে পারে আপনার সতীন সে। ইস, তা হবে না স্যার। এই স্যার ডেকে বারবার মনে করাবেন না যে আমি ছাত্রীর সাথে প্রেম করি। 10 দিন মাত্র পড়িয়েছিলাম আপনাকে। তো আরোরা ডাকবেন না। ঠিক আছে, তবে অন্য আরোরাকে নিয়ে আসবো। এই একদম মেয়েটাকে মেরে ফেলবো, তারপর আপনাকে বিয়ে করব। বৈশাখীর কথায় ইমতিয়াজ উচ্চস্বরে হেসে পড়ল। ভয় নেই বৈশাখী, আপনি আমার জীবনে প্রথম ও শেষ আরোরা। ইমতিয়াজের জীবন খুব কম সময়ে দ্রুত ছোটাছুটি করছে, হৃৎপিণ্ড হাতে নিয়ে ছুটে চলা যাকে বলে। কিন্তু শেষে এসব পরিশ্রমের ফল একদম শূন্যের কোঠায় গিয়ে দাঁড়িয়েছে। ডক্টর হয়ে কী লাভ হলো যদি নিজের আপনজনকে না বাঁচাতে পারে? তার চোখের সামনে প্রাণপ্রিয় বড় হবি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুর সময় কেমন বড় বড় চোখ ছিল প্রিয়তার। মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়লেন ইমতিয়াজ। সব কিছু কেমন আকস্মিক ঘটে গেল। সেখানে ও ওটিতে রয়েছে, বাইরে বের হওয়ার সাহস পাচ্ছে না। কি জবাব দিবে গিয়ে তার মাথায় ঢুকছে না। ইমতিয়াজ মাথা তুলে তাকালেন। ইমতিয়াজ, তার চোখের পানি টলমল করছে। ইমতিয়াজ নিজেকে সামলাও, হয়ে গিয়েছে এটা। ডক্টর, কিন্তু এটা আমার ভাবিমা, আমার প্রিয়তা। তার মৃত্যু এভাবেই ছিল। নিজেকে সামলাও, তোমাকে এখন সংবাদ পরিবারকে দিতে হবে। কাম, গেট আপ। ডাক্তার ফরিদ হাত ধরে ইমতিয়াজ উঠে দাঁড়ালেন। অপারেশন টেবিলে প্রিয়তার রক্তমাখা নিথর দেহে পরম শান্তিতে ঘুমাচ্ছে। ইমতিয়াজ ঝলটে ঝলটে প্রিয়তার পাশে এসে দাঁড়ালেন। প্রিয়তা বেশ ফর্সা ছিল। অ্যাক্সিডেন্টের ফলে বের হয়ে যায় তাজা রক্তগুলো অনেকটা শুকিয়ে গেছে। ইমতিয়াজ, নিজেকে সামলাও। বাইরে তায়েব ভাই বলে রয়েছেন, তাকে সামলাও। ভাই তো মরে যাবে ডক্টর। মরবে কেন? তোমার উচিত এখন বাইরে গিয়ে ব্যাপারটা বলা। ইমতিয়াজ অনেকটা শক্ত সঞ্চয় করে বাইরে এসে দাঁড়ালেন। তায়েব আর বাকি পরিবারের লোক একটু দূরে বসে রয়েছেন। কাঁপা কাঁপা পায়ে সেখানে এসে দাঁড়ালেন ইমতিয়াজ। এক বুক শুকিয়ে গেছে একদম। জিহ্বা দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে একবার নিলেন। ভাই! তারেব হালকা মাথা উঠিয়ে ইমতিয়াজে দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখে শশব্যস্ত হয়ে উঠলেন। ইমতিয়াজ, হাউ ইজ শি? প্রিয়তা ঠিক আছে তো? একটা লম্বা শ্বাস নিয়ে ইমতিয়াজ বললেন, ভাই, ভাবি ইজ নো মোর। ইমতিয়াজের কথাটা বুঝতে একটু বেগ পেতে হলো তারেফের। সে কিছু বলার আগে ইমতিয়াজ পুরো পরিবারকে পুনরায় নিশ্চিত করলেন যে প্রিয়তা মারা গেছে। তারেফ প্রচণ্ড শক্ত ব্যক্তিত্বের সম্পন্ন একজন পুরুষ। কঠিন সময়ে যে নিজেকে স্থির রাখতে পারেন, এমনকি প্রিয়তমা স্ত্রীর মৃত্যু তাকে অন্তত কঠোর ভূমিকা করতে দেখা গেছে। প্রিয়তার কবর দিয়ে আসার পর নিজের কঠোরতা খুব বেশি সময় ধরে রাখতে পারলেন না তারেফ। নিজের 10 মাসের শিশু পুত্রকে বুকে নিয়ে বসে পড়লেন। তায়েফের মা সাহারা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। সান্ত্বনা দেওয়ার মতো কোনো বাক্য এই মুহূর্তে তিনি পাচ্ছেন না। কি সুন্দর ফুটফুটে মেয়ে এত তাড়াতাড়ি চলে গেল। বাবুটার কী হবে? দূর সম্পর্কে এক দাদির মুখে এমন আজহারি শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন তারেফ। তার এগুলো শুনতে ভালো লাগছে না। ছেলে সিনানকে কোলে নিয়ে নিজের রুমে পা বাড়ালেন। তায়েব চলে গেলে রমা সাহারাকে বলেন, শোনো বৌমা, যত তাড়াতাড়ি পারো ছেলেকে বিয়ে দাও। সাহারার মনে মনে বেশ চটে গেলেন। নিজেকে সামনে নিয়ে বিরস মুখে বলেন, চাচি, প্রিয়তা মারা গেল আজকে। তাই কি? ওই বাচ্চাটার কী হবে? আর শোনো, গ্রামের অশিক্ষিত ছোট মেয়ে আনবে তারেফের জন্য। আহারে, এ বংশের বাতিটা এতিম হয়ে গেল। সাহারা আর কোনো জবাব দিল না, মন চাইল না। শোকের সময় প্রতিবাদের ইচ্ছেটুকু থাকে না। আমতলায় রোদের মধ্যে বসে রয়েছে আরোরা। 3 দিনের জ্বরের পর হালকা মিষ্টি রোদে স্নান করতে বড্ড ভালো লাগছে তার। মুখটা এখনও তেতো বিষ হয়ে গেছে। গাছের ডালের দিকে তাকে আরোরা দেখতে পেল কড়া কড়া ছোট আম ঝুলে রয়েছে। বড্ড লোভ লাগলো তার। ডালগুলো নিচু হয় দাঁড়িয়ে কয়টা আম পারতে পারল আরোরা। রান্নাঘরে গিয়ে নুন, তেল আর মরিচ নিয়ে মাখিয়ে খেলো। জিভে আমের স্বাদ লাগতে মনে হলো অমৃত খাচ্ছে সে। 3 দিন তেমন কিছু না খাওয়ায় খিদেটা আরও রাক্ষসী আকার ধারণ করলো। বারান্দায় বসে থাকা আরোরাকে দেখতে পেরে দূরে কুয়ার কাছে রিমা আর সবুজের অতি রঞ্জিত হাসি তামাশা। কিন্তু সেদিকে সে ভ্রুক্ষেপ করলেন না। করেই বা কী হবে? আম খাওয়ার পর কিছু খাওয়ার রুচি না থাকায় ধীরে ধীরে আরোরা স্কুল ড্রেস পরে শুরু করলেন। ড্রেসটা বেশ পুরনো হয়ে গেছে, নতুন কেনা দরকার, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। আসলে সে বলতে চায় না। চুলগুলো বেঁধে আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন আরোরা। এই কয়েকদিনের তার চেহারা ভেঙে গিয়েছে। আজকে স্কুলে যাবি নাকি? আরোরার পিছনে ফিরে দেখলেন মুক্ত ভুরু কুচকে তাকিয়েছে তার দিকে। হ্যাঁ, যাবো। পরীক্ষা তো খুব কাছে এসে পড়লে প্রায়। তাই কি? আজকে যাওয়ান লাগবো না মা, আমার পরীক্ষা আছে। আর এতগুলো যে ধান দেব আমি দুয়ারে। আর আর কোনো
জুৎসই কথা না বলে কাঁধে ব্যাগ চাপিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো। পথ চলতে চলতে আরোরা অনেক কিছু ভাবছে। আচ্ছা, সে মেয়ে, তাতে কি? দুই ছেলের পর একমাত্র মেয়ে হওয়াতে তো বাবা মা খুশি হওয়ার কথা। সেখানে কেন তারা মন খারাপ করে? কারণ তারা বুঝে না মাইয়া মানুষ হলো রহমত। এক বৃদ্ধের কণ্ঠ থেমে গেল আরোরা। এই লোককে আগে কোনোদিন দেখেনি এবং বড্ড চমকে উঠলেন তার মনের কথা হঠাৎ বলতে পারায়। আরোরা কাছে গিয়ে দেখলো এক পাগলের মতো লোক বসে আছে, নোংরা কাপড় পরে, চোখগুলো তার মুদিত। নদীর একুল ভাঙ্গে তো অকুল ঘরের মাইয়া, বুঝলাম না, গান শুনবি? আরোরা জবাবের অপেক্ষা না করতে লোকটা গান গাইতে শুরু করলো। ও আমার গাহিন গাঙ্গের নায়া। বেশ করুণ সুরে গানটি গাইল লোকটা। আরোরা খেয়াল করলো গানটি গাওয়ার সময় লোকটির চোখের কোণে পানি জমেছিল। বেশ কিছু সময় চুপ থেকে লোকটি বলল, মারে, তোর জীবন যে তুই খুব কষ্ট পাবি, তোর নৌকা যে মাঝপথে মাঝি ডুবিয়ে দিবি। প্রবীণ ব্যক্তির কথাগুলো আরোরা মাথা থেকে নামাতে পারছে না। তপ্তরোদ মাথায় নিয়ে স্কুলের বারান্দায় এসে দাঁড়ালেন। ঘামে ভিজে উঠছে তার শরীর। ক্লাসরুমে ঢুকে ক্লান্ত হয়ে ফ্যানের নিচে বসে পড়লেন। আরোরা বিজ্ঞান বিভাগে পড়াশুনো করে। পুরো স্কুলে মাত্র 13 জন বিজ্ঞান বিভাগ করে, তার মধ্যে আবার 12 জন ছেলে, 1 জন মেয়ে। একা মেয়ে হয়ে ক্লাস করতে বেশ বিরক্ত লাগে আরোরার। ছেলেগুলো ভদ্র হয়, যা শাস্তি রয়েছে তার উপর আসে না নিয়মিত। গ্রামের স্কুল সচরাচর যা হয় এখানেও তাই। নিয়মিত ছাত্রবৃন্দ আসে না, তবে আরোরা ব্যতিক্রম। সে রোজ স্কুলে আসবে এবং তার জন্য হলো স্যার ম্যাডাম ক্লাসরুমে আসতে হয়। আজকে 2 জন ছেলে ব্যতীত আর কোনো ছেলে আসেনি। এই 3 জন ক্লাস নিতে হেড ম্যাডামের পদার্থবিজ্ঞান পড়াতে ক্লাসে ঢুকেছেন। ক্লাসে ঢুকে সালাম বিনিময় করে সে আরোরাকে প্রশ্ন করলেন, 3 দিন আসুনি যে? অসুখে পড়েছিলাম। জি ম্যাডাম, জ্বর উঠেছিল। ইস, দেখো অন্যরকম সিজন, দেখে শুনে থাকবা। জি। বেশ কিছুক্ষণ পড়ানোর পর হেড ম্যাডাম নুন্নাহার আরোরার দিকে তাকালেন। মেয়েটার মুখে এক অন্যরকম চিন্তার ঢেউ উঠতে দেখলেন নুন্নাহার। আরোরা, ক্লাস শেষ করে আমার পিছন পিছন যাবে। ঠিক আছে। ক্লাস শেষ করে নুন্নাহারের পিছন পিছন গেলেন আরোরা। নিজের কক্ষে নিয়ে চেয়ারের সামনে বসতে বললেন আরোরাকে। তুমি কিছু নিয়ে চিন্তা করছো? আরোরার জীবন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হলো নুন্নাহার। তার কাছে সে কখনোই কিছু লুকায় না। আজকে রাস্তা আসার সময় প্রবীণ লোকটার বলা কথাগুলো সব বললেন। সব শুনে নুন্নাহার একটু হাসলো। তুমি ভাবছো এটা সত্যি হবে? আমি তো ভাবছি ম্যাডাম, কিন্তু সত্যি হতেও পারে। কিছু একটা লোক, তার লোকটার কথাই ঠিক ঠিক হতে পারে। শোনো আরোরা, হওয়া আর হতে পারে এর মধ্যে বিস্তর পার্থক্য, সেটাকে মানো। হুম। আগেরকার দিনে প্রবীণ কিছু লোক ছিল যারা অনেক কিছু বলে দিতে পারতেন। এই লোকটা হবে অন্য কেউ। তবে সত্যি আমার নদী জীবন মাস্তরিতে কেউ ডুবিয়ে দিবে, ডুবাতে পারে, কিন্তু তুমি যে ডুবে যাবে সেটা কিন্তু বলেনি। মানে দেখো আরোরা, তোমাকে মাঝপথে কেউ ডুবিয়ে দিল তো কি তুমি সাঁতার কেটে ওপারে যাবে? তাহলে ডুবলো কেন? যদি সাঁতার না জানা থাকে আমার, থাকবে না, শিখবে। নিজে নিজে শিখতে হয়। তোমাকে বাঁচতে হলে দ্বিতীয় নৌকাও নাও আসতে পারে। তবে কি তুমি জলে ডুবে যাবে? না, ডুববে কেমন? ঠিক নিজেকে গড়ো, যাতে কেউ ডুবালে তুমি সাঁতার চলে যেতে পারো। নিজের জীবন নিজে হও, দেখবে তোমাকে কেউ আটকাতে পারবে না। মনে রাখবে তুমি তো আরোরা, তাই না? মনে রাখবো আমি। কিছু খাওনি তাই না? অপেক্ষা করো। নুন্না আর প্রিয়মকে বলে কিছু খাবার আনতে বলে পুনরায় নিজের চেয়ারে বসলেন। গ্রামের স্কুল হওয়ার দরুন একটা পিরিয়ড মিস করলে আরোরার কিছু হবে না। পিয়ন চা পাউরুটি নিয়ে এলেন, আরোরার দিকে এগিয়ে দিলে বললেন, ম্যাডাম, শুনেছি কাণ্ডটা কি ম্যাডাম? মৌলভী সাহেবের ভাতিজার কথা, অনেক বড় ফ্যাক্টরি বানাচ্ছে গ্রামে। চায়ে চুমুক দিয়ে আরোরা বলল, আমি তাকে কখনো দেখিনি। দেখবে কিভাবে? তুমি তখন ছোট, তখন সায়ন বিদেশে চলে গেল। সেই ছোট্ট সায়নটা আজকে কত বড় হয়ে গেল। কি করে সে? কানাডার টপ বিজনেসম্যান, অথচ জন্ম এই গ্রামে, পুরো হীরের ছেলে। ও আচ্ছা, গ্রামের বেকারত্ব কমবে? আপনি সুন্দর করে স্বপ্ন দেখতে পারেন ম্যাডাম। কেন তুমি পারো না? আমার হয় না। স্বপ্ন দেখতে শিখো সাহেবান। একটু দেখো না, পূরণ হতেই পারে। হতে পারে, হবে, এর মধ্যে বিস্তর পার্থক্য। আরও কথা শুনে হো হো করে হেসে উঠল নুন্নাহার। ফুটন্ত গরম পানিতে এক টুকরো আদা কুচি কুচি করে ছেড়ে দিল ইমতিয়াজ। তার মধ্যে লং এলাচ দিয়ে পানি ফুটিয়ে চা পাতা দিয়ে নামিয়ে নিল। একটা কাপে এক টুকরো লেবু দিয়ে তাতে চা ঢেলে দিয়ে করতে বেশ বেশি পছন্দ করে। রোজ চা প্রিয়তা বানিয়ে দিত, কিন্তু আজকে সে নেই। বড্ড মনে হচ্ছে তার। চায়ের মগ দিয়ে সোফায় বসে ইমতিয়াজ বৈশাখীকে কল করলো। মেয়েটার সাথে সারাদিন কোনো কথা হয়নি। আপনি ঠিক আছেন তো ডাক্তার সাহেব? না, আমি সিক। 1 মিনিট। আপনি সিকের বাংলা বলতে পারেন না? অসুস্থ বলবেন। হ্যাঁ, আমি অসুস্থ। মন খারাপ? স্বাভাবিক। শরীর খারাপ? মাথা ব্যথা। এটা কি হলো? চুমো দিয়ে রোগ সারানো হলো। আপনি বড্ড পেকে গেছেন বৈশাখী।
বাচ্চা এখন আপনি, তাই বলে কি আমাদের বাবু হবে না? আপনি এত ডেপথ হচ্ছেন কেন? বলেন মাথা ব্যথা কমেছে কিনা? আরও বেড়ে গেল। ফোন রাখেন। ইমতিয়াজ ফোনটা রেখে দিল। বড্ড মাথা ব্যথা করছে তার। ফোনটা আবারও বেজে উঠলো। হাতে নিয়ে দেখলো সীমা কল করেছে। রিসিভ করতে ওপাশ দেখে বলল, আমি মরে যাব ইমতিয়াজ, ওই সিগারেট খোরটার জন্য আমি মরে যাব। গ্রামে লোডশেডিং হবে না এটা কখনোই সম্ভব না। গরম পড়া শুরু করেছে। এক ধরনের চাপা গরম লাগছে আরোরার। রাতটা 11টা বাজে। এ সময় লোডশেডিং মারাত্মক বিরক্ত। সে সময় ঘুমায় তার ছোট্ট মুরগির খোপে। মায়ের সাথে থাকে না। তার মা বড্ড খুঁতখুঁতে। সামনে এসএসসি আসতে চলছে দেখে একটু বেশি ব্যস্ত হতে হবে এখন আরোরকে। যদি সব থেকে ভালো রেজাল্ট করে তবেই বড় ভাই বলেছে কলেজে ভর্তি করে দেবে, অন্যথা শ্বশুরবাড়ির টিকিট কেটে দেবে। রুমের মধ্যে ছোট্ট একটা কুপি জ্বলছে, যা থেকে কিছুটা আলো রুমকে অন্ধকার থেকে পরিত্রাণ করছে, কিন্তু গরমটা এখন আর তার কাছে অসহ্য লাগছে। দরজা খুলে বারান্দায় এলো আরোদা। তার রুমটার পেছনের বারান্দা, তার পাশে রুম, ওপাশে সবুজ আর রিমার দুটো রুম। সে যে বারান্দায় এসেছে তা তাদের রুম থেকে দেখা যায় না। চারিপাশে কীরকম নিস্তব্ধ অন্ধকারে মোড়া। ঝিঝি পোকা ডাকছে। একটা হিমেল হাওয়া আরোরাকে আপাতমস্তক শুয়ে গেল। কিছুটা স্বস্তি পেল। তার কোনো কিছু কখনো ভূতের ভয় ছিল না, তা কোনো কালেই না। বারান্দায় একটা মোড়া পেতে বসে চুলগুলো খোপা করে নিল। বেশিরভাগ সময় আরোরা একা থাকতে ভালোবাসে। নির্জনে সে সুখ তার জনসমক্ষে পাওয়া যায় না। অন্ধকার ভেদ করে কে যেন এদিকে এগিয়ে আসছে। শুধু একটা অবয়বের মতো মনে হলো। আরোরা একটু সসাবধান হয়ে গেল। সে এখান থেকে বুঝতে পারছে লোকটা এদিক ওদিক উকিঝুঁকি দিচ্ছে। নিশ্চিত চোর হবে। অতি সম্ভাবনা আরোরা উঠে কুপিটা বাইরে নিয়ে এলেন। যদিও তা বুদ্ধিমানের কাজ নয়। লোকটার উপর হঠাৎ কুপির আলো পড়লে ঘাবড়ে গেল তাকে দেখে। সাথে সাথে আরোরা ফু দিয়ে কুপি নিগিয়ে দিল। লোকটার কেউ নয়, রাজীব। একটু ঝুঁকে কুপিটা রেখে বারান্দা থেকে নিচে নেমে রাজীবের সামনে এসে দাঁড়ালো। আরে তুই? চোরের মতো গলা করে রাজীব আরোরাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ, তুমি এত রাতে এখানে কি করো? মা দেখলে তোমারে মেরে ফেলবে। তার আগে চল কাঁঠাল গাছের পিছনে যাই, এখানে থাকা বিপদ। কিন্তু কেন? আরে চল, আমারে বিশ্বাস করতে পারবি না? আরোরা কি বলবে বুঝতে পারলো না। তবু সে রাজীবের সাথে যাওয়ার জন্য মনস্থির করলো। 1 মিনিট। আরোরা পুনরায় রুমের সামনে এসে কুপিটার ভেতর রেখে এলেন। দরজা এমনভাবে লাগালেন যাতে মনে হয় ভেতরে কেউ আছে। তার হৃৎপিণ্ড লাফাচ্ছে প্রচণ্ড জোরে জোরে। অনেকটা সাহস নিয়ে এসে বারান্দা থেকে নেমে এলো। আরোকে আস্তে কেটে রাজীব হাঁটা শুরু করলো। কাঁঠাল গাছের পিছনে এসে তারা থামলো। এত রাতে আসছো কেন? তোর খবর নিতে। দিনে পারলাম না? না, তোর জন্য পড়ান পড়তেছিল। যা। কি কও এসব? রাজীব হেসে দিল। তোর এই গ্রামের ভাষা বলতে অনেক দিন পর দেখলাম। শিক্ষিত হয়ে তো শুদ্ধ ভাষা কথা বলিস সবসময়। কি বলো? এখন আমি শিক্ষিত হইনি। মেট্রিক পরীক্ষা দিবি, তাও তো আরও কত বাকি। কি জানি আমি অশিক্ষিত মানুষ। কি জন্য আসছো? দিনের আসলে তোর মায়ে আমারে আস্ত রাখতো। দেখি জ্বর কমছে কিনা। রাজীব নিজের ডান হাতের উল্টো পিঠ আরোরার কপালে ঠাওয়ালো। অদ্ভুত শিরশির উঠল আরোরার ভেতরকার নারীমন। জ্বর নাই তাই না? না, এখন নেই। নিজের খেয়াল রাখবি। চাচি যাই বলো। তোর জন্য একটা জিনিস আনছি। কি? রাজীব হাতে থাকা থলে থেকে একটা পলিথিন মোড়ানো কিছু বের করে আরোরার হাতে দিল। তোর খুব পছন্দের রসগোজা। এগুলো কেন আনলে? আজকে হাট থেকে কিনছি। এখন যা, ঘরে যা। রাজীব ভাই বল, আমার মায়ের কথায় কিছু মনে করুন। আরে কি মনে করবো? চাচি তো আমার মায়ের মতো। আরে চিন্তা করিস না, চাচি তোরে আমার কাছেই দিবে। খুব জলদি তোরে লাল টুকটুক করে বউ বানায় আনবো। আরোরা হেসে দিল। যা এখান থেকে ঘরে। তুই দেখে যাইও, অনেক সাপ বের হয় রাতে। হ্যাঁ যা। আরোরা আস্তে করে নিজের ঘরে ভেতরে প্রবেশ করলো। কেউ তাকে দেখেনি বলে হাঁপ ছেড়ে বাঁচলেন। ভেতর থেকে দরজা আটকে দিলেন। তার চলে যাওয়ার পর মুক্তা বারান্দায় এসে দাঁড়ালো। সে দেখছে আরোরা যে বাইরে থেকে এসেছে, কিন্তু এত রাতে তার জন্য প্রশ্নবদ্ধ করা সুবিচক এর মতো কাজ হবে না। মেয়ের লাগাম টানতে হবে। সিগারেটে একটা লম্বা সুখ টান দিয়ে সাগর তা তায়েফের দিকে এগিয়ে দিল। যা। সিগারেট খাবো আমি? কেন? সিগারেট খেলে কী হবে? বউ মরছে তাই খাবি না? দেখ সাগর, প্রিয়তাকে এখানে আনবি না। সে এখন জান্নাতি। ভাবিকে আনার ইচ্ছেও নেই আমার। আজকে তো 7 দিন হলো। এখন মনটা ঠিক কর। তায়েব একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। এটা কি ব্রেকআপ রে? এ জন্মের সব কিছু শেষ আমার সাথে। কিভাবে যেন মরে গেল। আজকে 7 দিন। হায়াত এ পর্যন্তই ছিল। নতুন আরেকটা সিগারেট ধরাতে ধরাতে সাগর বলল, তুই তো ভাতের থেকে সিগারেট বেশি খাস সাগর। অচিরে মরবি। তোর সিগারেট খেলে কেউ মরে নাকি? এটা সুখ মহাজাগতিক। সীমা তো এটার জন্য বেশি কাঁদে। কাঁদুক। ওরে কাঁদাইলে আমার শান্তি লেগে। কেন? মেয়ে মানুষ জন্মই কাঁদার জন্য। তাই হেসে সাগরের কথায় সিগারেটের লম্বা একটা টান দিয়ে সাগর বলল, তো এখন কি করব? কি করব? দাদু পাগল হয়ে গেছে আমার বিয়ে দেওয়ার জন্য, অথচ প্রিয়তা মারা গেছে 7 দিন। ভার্সিটিতে শিলারে মনে আছে? ও ডিভোর্সি। তাহলে ওটা কি বিয়ে কর। দাদু ওরকম কাউকে আনবে না।
তার ইচ্ছে গ্রামের 15-16 বছরের মেয়ে আনবে। আজব! তোর বয়স কত? বাসর ঘর তো রক্তগঙ্গা বয়ে যাবে। ধ্যাত, তোর মুখে কিছুই আটকে না সাগর। আমি এমনই। হাতে সিগারেটের অ্যাশট্রেতে নিভালো সাগর। কি বলবো ভাই, জানো সীমা একটা পাগল। তুই সবসময় তোর গার্লফ্রেন্ডের বিচিং কেন করিস? আরে শুন পুরো কথা বল। পুরুষ মানে যেই হোক বিবাহিত হলে অন্য মেয়েকে দেখবে না সেটা ঠিক। তাহলে আমি তো পুরুষ মানুষ, একটু একটু টু মারলে মরে যায় মনে হয়। আহারে, সাগরের কথা তাই ভো হো করে হেসে উঠল। তাকে দেখে বড্ড অদ্ভুত লাগলো সাগরের। আসলে বিবাহিত মেয়ে যারটাই এরকম, স্বামী আগে মারা গেলে শোক বা দুঃখ স্থায়ী হয় না। সকালে ধোয়া ওঠার গরম ভাতের সাথে সরিষার তেলে পুঁটি মাছ ভাজা খেতে বেশ লাগে আরোরার। একটা কাঁচামরিচ থাকলে আর কিছু লাগে না। আরোরা ঝটপট খেয়ে নিচ্ছে। একটু পর আজকে উঠতে একটু দেরি হচ্ছে। রান্নাঘরের সামনে পিঁড়িতে বসে খাচ্ছে আরোরা। পাশে মুখে থমথম করে তার মা মাছ ভাজছে। সেদিকে তাকানোর সময় নেই আরোরা। এখন যত দ্রুত খেতে পারে কিনা। ডাল নিবি না? না, মাছ ভাজাই হবে। আরও নিবি? না, লাগবে না। কালকে রাতে বাইরে গিয়েছিলি তুই? গলায় ভাত আটকে গিলে ফেললো আরোরা। এখন কোনো প্রতিক্রিয়া দেখানো মানে হয় না। যদি দেখা হয় তবে বোকামি ছাড়া আর কিছুই না। মরিচে কামড় দিয়ে এক লোকমা ভাত মুখে পুরে নিল আরোরা। বাথরুমে গেছিলাম। সত্যি তো? সন্দেহ করো কেন মা? দেখ আরও, তুই আমার এক মেয়ে, আমার মান রাখিস। অবশ্যই রাখবো। দেখো কত ভালো রেজাল্ট করি। ওগুলো দিয়ে কী হবে? মেয়ে মানুষ তো, চুলাই গুতাবি। আমি পড়বো, সময় হলে বোঝা যাবে। যার আগে যদি আল্লাহ রহম করে। একথা শুনে আরোরা কোনো জবাব দেয় না। জবাব দেওয়া মূলত উচিত হবে না। এক্ষুনি তো বিয়ে হচ্ছে না, তবে প্রতিক্রিয়া দেখানো মোটেই সমীচীন নয়। মুক্ত নিজের মেয়ের মুখের দিকে এক পলক তাকিয়ে রইলেন। মুখের এরকম থমথমে অবস্থা থেকে যা বোঝার বুঝে নিলেন। আরোরা চলে যাওয়ার পর মুক্ত ধীরে ধীরে রিমার রুমের সামনে এসলেন। রিমা রুম গোছাচ্ছে। এমনি রিমা কাজ করে, একদম নবাবের মতো না। রিয়া, মা কিছু বলবেন? ভেতরে আসো। মুক্তা ভেতরে এসে রিমার বিছানায় বসলেন। তোমারে কিছু বলতে আসলাম। কি? আরও তো ভালোই বড় হয়েছিল, ওর জন্য পাত্র খুঁজলে কেমন হয়? আসলাম কি বলো? আপনার বড় ছেলে তো কতদিন ধরে বলছে। আমি বলিনি? তাহলে খুঁজে দিনকাল তো ভালোই না। দেখি সে কি বলে। মুক্তার মন খুশিতে ভরে ওঠে। মেয়েটার একটা গতি করলেই পারলে সে বেঁচে যায়। সাইকেল ঠিক করে আরোরা সামনে এসে ব্রেক কষল রাজীব। দাঁত বের করে হাসছে। কি হয়েছে? চল আজকে তোরে সাইকেলে করে স্কুলে দিয়ে আসবো। না, কেউ দেখলে বদনাম করে যাবে। আরে চল না। কি? আমার বউ তো তুই হবি। খপ করে আরোরার হাত ধরে ফেলে রাজীব। বেশ ভয় পেয়ে গেল আরোরা। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। নির্জন রাস্তা হয়, তাদের কেউ দেখেনি। ছাড়ো ভাই, কেউ দেখবে। দেখবে। আজকাই বিয়ে করুম। পাগল হয়েছে তুমি? যা ভাবো আমারে। আরোরা খেয়াল করলো দূরে তার স্কুলের কয়টা মেয়ে আসছে। বেশ ভয় পেল সে। ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে চলে গেল। রাজীব এহেন কর্মকাণ্ড একটু ভালো লাগছে না তার। মা জানলে প্রচুর মারবে ভাবতেই মনটা খারাপ হয়ে গেল তার। ধূম্রমান কফিতে চুমুক বসালেন ইমতিয়াজ। একটা কফি শপে সীমার সাথে বসে রয়েছে সে। তুই কিছু খাচ্ছিস না? তোর কেন মনে হলো ইমতিয়াজ যে আমি না খেয়ে থাকবো? না মানে প্রেমে ছ্যাঁকা খেলে মানুষ না খেয়ে থাকে। অদ্ভুত। ছ্যাঁকা খাচ্ছে কে? তুই ছাড়া আর কে? অদ্ভুত। দাঁড়া, বার্গার অর্ডার করে নিই। তুই কত খাস? আরে বেটা, তুই ডাক্তার, কিপটে হলে চলে নাকি? সীমা ওয়েটারকে দেখে বার্গার অর্ডার দিল। এখন বল কি সমস্যা? আচ্ছা, পুরুষ মানুষ হলেই জিএফ থাকা সত্ত্বেও অন্য মেয়েকে ভালো লাগতে হবে? আমার তো অন্য ছেলেকে ভালো লাগে না। আসল কথা এটা না। কথা হলো তুই সাগর ভাইকে এখনও চিনে উঠতে পারিসনি। চিনতে হবে না, বুড়ো হয়ে যাচ্ছে, অথচ বিয়ের নাম নেই। করতে হবে না। সীমার ভাবভঙ্গি থেকে ইমতিয়াজ হেসে ফেলল। হাসবি না একদম। তো কাঁদবো? কাঁদ ভেবা করে। দেখ ইমতিয়াজ, দেখছি। আচ্ছা, তোর প্রেম জানিস কিসের মতো? কিসের মতো? রুট উদ্ভিদের মতো। স্নেক রুট খেলে যেমন মাংস সহ বিষাক্ত হয়ে যায়, তেমনি প্রেমে পড়লে মানুষ পুরোটাই আবাল হয়ে যায়। নিজের দিকটা আগে দেখ। 18 বছর বয়সের সাথে প্রেম করিস। বৈশাখী তো একটা বাচ্চাকে গড়ে তুলছি, তারপর বাচ্চার মা বানাবো। ছি, ডাবল মিনিং কথাবার্তা। এখন ডাবল মিনিংয়ের কি হলো? ডাক্তার হওয়ার সুবিধার্থে মাঝে মাঝে এমন কথা বলতে হয়, যা শুনলে বলবি কি অশালীন। তার বলতে তুই তো আগের থেকে অশালীন। সীমার কথা ইমতিয়াজ হাসতে গিয়েও চুপ হয়ে যায়। সামনের টেবিলে বৈশাখী আর তার বন্ধুরা বসে আছে। বৈশাখী একদম রক্তচক্ষু হয়ে ইমতিয়াজকে দেখছে। টেবিল থেকে উঠে এদিকে এগিয়ে আসছে বৈশাখী। সীমারে দোয়া করিস। কেন? ইমতিয়াজ কিছু বলার আগে বৈশাখী সামনে এসে উপস্থিত। আপনি কি করেন এটাকে? ইমতিয়াজ কিছু বলার আগে সীমা জবাব দিল, আমি তার বউ। তুমি কে? যদি বিষয়টা পুরোটাই মজা, তবু সীমার কথায় বাজে প্রতিক্রিয়া দিলেন বৈশাখী। ইমতিয়াজের সামনে থাকা কফি ছুঁড়ে দিলেন তার মুখে। ভাগ্যিস কফিটা ঠান্ডা ছিল। ডাক্তার, জায়গা মতো সার্জারি করে দিব আর আপনার সাথে কথা বললে। কাঁদতে কাঁদতে বৈশাখী চলে যেতে নিলে ইমতিয়াজ তার পিছন গেল। সীমা, বাচ্চা কি করলি?
সব বিলি দিলি তুই? এই না ইমতিয়াজ, এটা শোন। সময় নেই ইমতিয়াজ। সে বৈশাখীর পিছন পিছন লিফটে ঢুকে গেল। পুরো লিফট ফাঁকা। এক ঝটকে ইমতিয়াজ বৈশাখীকে নিজের দিকে ঘুরিয়ে ঠোঁটে অনেক জোরে কামড়ে ধরল। বৈশাখী কাকিয়ে উঠল, রক্ত বের হয়ে গেছে। তা ডান হাতে বৃদ্ধ আঙ্গুল দিয়ে মুছিয়ে ইমতিয়াজ বলল, ঠোঁটের সার্জারি করে দিলাম। ক্লাসে ঢুকে আরোরার মেজাজটা চরম খারাপ হয়ে গেল। আজকে সবগুলো ছেলে ক্লাসে এসেছে। এটা ভালো হলেও আরোরার জন্য ভালো না, কারণ এগুলো ছেলের মধ্যে ক্লাস করতে আজকে অন্তত ভালো লাগছে না। নিজেকে সংযম করে আরোরা নিজের জায়গায় এসে বসলো। মাথায় আরেকটু বড় করে পদার্থবিজ্ঞানের বইটা নেড়েচেড়ে দেখতে লাগলো। পেছন থেকে অনেকগুলো ফিসফিস আওয়াজ আসলো, সাথে বিদ্রোহমূলক হাসি। আরোরা জানে এগুলো ছেলে বা মেয়ে যেই হোক না কেন চিয়াতিয়ত স্বভাব। তাদের নিজেদের বিপরীত লিঙ্গর কাউকে একা দেখলে তাকে নাস্তানাবুজ করতে পিছপা হন না। কিছু মিনিট বাদে আরোরার শরীরে এসে একটা কাগজের বল এসে লাগলো। জিনিসটা হাতে নিয়ে জ্বলে উঠল সে। এবার দিয়ে টানা 10 বার এ কাজ হলো। বেঞ্চ থেকে উঠে ধূপধাপ করে সেদিকে কাগজটা থেকে সেদিকে এগিয়ে দিল। এটা কে দিয়েছে আর সবসময় কেন দেয়? আরোরার কথা ছেলেগুলো কোনো প্রতিক্রিয়া দেখালো না। উল্টো মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের করতে লাগলো এবং লাগাতার বেঞ্চে চাপড় মেরে শব্দ করছে। আরোরা জবাব না দিয়ে পুনরায় জিজ্ঞাসা করলো, এটা কে দিয়েছে? আমি জানি। আমাদের কেন জিজ্ঞাসা করছো? যে ছেলেটা জবাব দিল সে ছেলেটাকে চেনে আরোরা। ওর বাবা তার বড় ভাইয়ের সাথে থাকে। অপরিচিত কারো মুখ থেকে আরোরা কখনো তুই বোধক ডাক শুনতে পারে না। মুহূর্তে পায়ের রক্ত মাথায় উঠে গেল তার। এই ছেলে, তোমাকে আমি চিনি। তুই বললে কোন সাহসে? থতমত খেয়ে গেল ছেলেটি। সে জবাব দেওয়ার আগে পাশ থেকে আরেকটি ছেলে বলল, আমরা একই ক্লাসে পড়ি। তুই বলছে তো কি হয়েছে? তুই কেন বলবে? মেয়েদের সম্মান দিতে পারো না? আরোরার মুখে এহেন কথা শুনে সবগুলো ছেলে হো হো করে হেসে উঠল। মাইয়া মানুষের আবার সম্মান, সেই তো গিয়ে কোনো পোলার দাসী হবি। ঠাস করে চর এসে লাগালো ছেলেটার গাড়ে। আকস্মিক চরকে ছেলেটা হতভম্ব হয়ে গেল। সবগুলো ছেলে এবার আরোরার দিকে নিঃশব্দে তাকিয়েছে। কোনো একজন দাসী হবে তাই বলে সকলের সামনে সামনে থেকে এসব কাজ আর একদিন করলে হেড ম্যাডামের কাছে বিচার দিব। আরোরার কথায় এমন একটা তেজ যে তাকে কেউ কিছু বলার সাহস পেল না। নিজের জায়গায় এসে থরথর করে কেঁপে উঠল সে। আজকে সে একটা অবিশ্বাস্য কাণ্ড করছে। এতটা সাহস তার মধ্যে কীভাবে হলো কে জানে না। ভাগ্যের ছেলেগুলো তাকে পাল্টা কোনো জবাব দেয়নি, আর দিলেও বাকি সে নিজে পুনরায় জবাব দিত। আত্মবিশ্বাসে বুকটা ভরে উঠল তার। স্কুল ছুটির ঘন্টা বেজে গেছে। পুরো ক্লাসের ছেলেমেয়েগুলো আর কিছু বলেনি। স্কুলের বারান্দায় এসে আরোরা দেখলো ইলশে গুঁড়ে বৃষ্টি পড়ছে। এমন বৃষ্টিতে হাঁটতে আরোরা বেশ লাগে। আরোরা হেড ম্যাডাম নুন্নাহারের ডাকে তার দিকে ফিরে তাকালো আরোরা। কিছু বলবেন ম্যাডাম? চলো আমার সাথে। ঠিক আছে। ম্যাডামের বাড়ি থেকে খুব বেশি দূরে না হয় হেঁটে যায়। হালকা বৃষ্টিতে হাঁটতে মন্দ লাগছে না। কিছু দূরে এসে ম্যাডাম আরোরাকে জিজ্ঞাসা করলো, আরোরা তোমার উপন্যাস পড়তে ভালো লাগে? আমি পড়িনি তাই বলছি। ইস, জীবন কি ভুলটাই না করেছো? বই বাদে জ্ঞান অর্জন হয় না। কেন হয় না এর ব্যাখ্যা আজকে না হয় একদিন দিব, তবে তার আগে তোমাকে আমি একটা বই পড়তে বলবো। কিসের? সমরেশ মজুমদারের সাতকাহনের। এই বইতে কী আছে জানো আরোরা? তোমার এই প্রশ্ন করার স্বভাবটা আমার প্রচণ্ড ভালো লাগে। এই বইতে একটা জীবনের গল্প, একটা মেয়ের গল্প, একটা মানুষের গল্প। আমার পরে কি হবে ওটা পড়লে তুমি বুঝতে পারবে, কিন্তু এখানে কথা আছে। আমাকে একটা ওয়াদা করতে হবে। কিসের? দীপাবলির জীবন কাহিনী পড়ে চট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ঠিক আছে, আমি পড়তে চাই। কালকে স্কুলে এসে আমার কাছ থেকে বইটা নিয়ে যাবে। মনে থাকবে? হ্যাঁ, আমার মনে থাকবে। ভালো মেয়ে। এ দেখো বাড়ির সামনে এসে পড়লাম। তুমি যাও, সাবধানে যাবে। আর ওরা একটা বাক্য শুনতে প্রস্তুত নয়। তারেফের করা কোনো প্রশ্নের জবাব না দিয়ে এক নাগাড়ে তসবি পাঠ করে চলছে। তায়েব একবার অসহায় মুখ দিয়ে নিজের বাবার দিকে তাকালো। ভদ্রলোক আগেই হাত উঠিয়ে ইশারা না করে দিল। দাদু চুপ। বুইরা দামড়া বাচ্চাদের মতো করে। ঠিক আছে তো, আমি বুড়ো, তবে কেন তুমি আমার জন্য একটা বাচ্চা মেয়ের জীবন নষ্ট করবে? কে বাচ্চা? ওই যে যার সাথে আমার বিয়ে ঠিক করছো। তোরে বলছে বাচ্চা তো মাত্র 15-16 বছর, আর আমার বয়স 30+। কীভাবে হবে? হবে, সব কিছু হবে, তোর ভাবতে হবে না। তার মানে তুমি ভেবেই নিয়েছো আমাকে বিয়ে করাবে? এতে না ভাবার কী আছে? আমার একমাত্র পুঁতি কিনা মায়ের অভাবে কষ্ট পাচ্ছে। কেন, মা তো আছে। দাদি আর মায়ের মধ্যে তফাৎ আছে। আমি জানি না প্রিয়ের 40 দিন হলে ও মেয়ে এ বাড়িতে আসবে। তুমি চেনো না, জানো না ও মেয়েকে আনবে? স্বর্ণার মেয়ের ননদ, বাপ মরা মেয়ে, আর কি চাই বল? তবুও দাদু, ইমতিয়াজ শুনলে? ওরে বলবো কে? আমি বলবো। দেখ তাইব, তোর বাপকে আমি জন্ম দিয়েছি, আমার উপর কথা বলবি না। ঠিক আছে? অগত্যা তায়েব সব মানতে হলো। দাদুর রুম থেকে তার বসে থাকতে মন চাচ্ছে না। বের হয়ে এলো সেখান থেকে। ভাই, লাবণ্যটাকে পিছন ফিরে তাকালো তায়েব। তায়েব প্রচণ্ড বিরক্ত হয়ে বলল,
এমের খবর দাদুকে কে দিল? স্বর্ণখালা। আজকে দুধ দিতে এসে এই কাণ্ডটা করে গেল। মেয়েটা একদম বাচ্চা, তুমি দেখেছো? না, ইচ্ছে নেই দেখার। সত্যি তো, আমার কাছে ছবি আছে। তারে ভুরু কুচকে বলল, সত্যি? তবে দেখি। লাবণ্য ফোন বের করে গ্যালারি থেকে একটা মেয়ের ছবি দেখালো। তাই ফোন হাতে নিয়ে ছবিটা একবার দেখলো। সুন্দর আছে, তাই না ভাই? এডিট ছাড়া ছবি এ যুগে, কিন্তু বেশি বাচ্চা। নাম কিন্তু মডার্ন। কি? আরোরা। নাম শুনে তায়েব হালকা হাসলেন। ভোরের সূর্যের প্রথম রশ্মি তবে। রাতের খাবারের পর রিমা আর তার শাশুড়ি মুক্তোর মাথায় তেল দিয়ে দিচ্ছে। এটা যে মাঝে মধ্যে করে, খুব যে নিজের সংসারে অবহেলা রাখে এমন না। মা, আপনি আমাকে বলেছিলেন না আরোরার জন্য পাত্র দিতে? বলেছিলাম। আমি আরোরার ছবি মারে পাঠিয়েছিলাম। বেয়ান কি বললো? পাত্র খুঁজবে? খুঁজে ফেলাইছে একদম। মুক্ত পিছন ফিরে রিমার দিকে তাকালো। তার চোখ দুটো চকচক করছে। সত্যি? কীরকম শুনি? আমাদের তো ফার্ম আছে, তাই না? তো রোজ গাজীপুর থেকে ঢাকা যেতে হয় আমার আব্বার। তো রোজ এক পরিবারে খাঁটি দুধ দিতে হয়। তারা একেবারে 20 কেজি করে কিনে প্রায়। বাহ, এত দুধ দিয়ে কী করে? পাত্রের কথা বলো। সেটাই তো বলছি আমি, শুনেন। তাদের বাড়িতে যে বুড়ি মহিলাটা আছে না, তার সাথে আমার মায়ের খুব ভালো সম্পর্ক। সেদিন আপনি বলার পর আমি মাকে বললে, মা সেই বুড়ি আরোরাকে ছবি দেখায়। বুড়িতে এক দেখায় আমাকে আরোরাকে পছন্দ করেছে। হায় আল্লাহ গো, কী কও? সত্য। তাদের বাড়ির বড় ছেলের জন্য। আম্মা জানেন, তারা যে বড় লোক, বড় ছেলে ব্যবসায়ী, ছোট ছেলে ডাক্তার, একটা ননদ আছে বড় কলেজে পড়ে। এই বিশাল বাড়ি, দুদিন পর পর ইন্ডিয়া ঘুরতে যায়। রিমার বর্ণনা শুনতে মুক্তর অনুভূতি হয়ে গেল। সে যেন এসব নিয়ে কল্পনাও করতে পারছে না। খুশিতে সে রিমার হাত চেপে ধরল। তারা যদি সত্যি আমার অরোরে দেখে পছন্দ করে রিমা, করেছে, আপনারা বললে সামনের সপ্তাহে আসবে। ঠিক আছে, বেআইনকে বলো। কিন্তু মা, একটা কথা। কি? ছেলের বয়স 31 বছর, তো কি? আমার ছেলের 10 দিন আগে বউ মারা গেছে। একটা 10 মাসের ছেলে আছে। তোমার মাথা খারাপ রিমা? কেন? আমার আরোরাকে এমন ছেলের সাথে বিয়ে দেবো? সমস্যা কোথায়? সমস্যা বলতেছে কেন? আচ্ছা, আপনার বড় ছেলেকে একটু পর কল দিব, তাকে সব বলিয়েন। রিমা জানতো তার শাশুড়ি মুক্ত এরকম কিছু প্রতিক্রিয়া হবে। এজন্য সে আগের থেকে নিজের স্বামীকে মানিয়ে নিয়েছে। হাজার হোক, এই বিয়েটা হলে অনেক টাকা পয়সা নাড়াচাড়া করতে পারবে সে। রবীন্দ্রনাথ বলেছে, প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয়ে যায়। তাই একটু ভয় দেখালেন। বৈশাখীর কথাটা বলতে দেরি হয়ে কিন্তু ইমতিয়াজের থাপ্পড় মারতে দেরি হয়নি। গালে হাত দিয়ে বসে পড়ল ইমতিয়াজ। এসব জঘন্য কাজ যদি আর একদিন করতে দেখি। বৈশাখী থাপ্পড় খেয়ে বৈশাখী আর ঝামেলা করতে মন চাইল না। সে শুধু মাথার এপাশ ওপাশ দুলিয়ে না বোধে ইশারা করলো। ইমতিয়াজ তার পাশে ক্লান্ত হয়ে বসে পড়ল। খুব বড় কিছু না, শুধু বৈশাখী তার ফ্রেন্ডকে দিয়ে ইমতিয়াজকে কল করিয়ে বলেছে সে যেন আত্মহত্যা না করে। এরকম করলে কেন? করব না। সেদিন চুমো খেলেন, কিন্তু তারপর একবারও আমাকে কল করলেন না। আমি ব্যস্ত ছিলাম রে। তো কী হয়েছে? সেগুলো আমার থেকে বড় না, একদম না। তবে আমাকে রোজ 1 ঘন্টা করে সময় দেবেন। ওকে ম্যাডাম। বৈশাখী খুশি হয়ে ইমতিয়াজকে জড়িয়ে ধরলো। তার বাচ্চা মেয়ে দেখে মুচকে আসলো ইমতিয়াজ। ব্যথা লাগছে একটু তো? ওরে আমার নেকা, আমি নেকা? অবশ্যই নেকা। সরেন। ইমতিয়াজ ছাড়লো না। প্রিয়তা মারা যাওয়ার পর সে তাইবকে দেখে বুঝে গেছে প্রিয়জন মারা গেলে ঠিক কেমনটা লাগে। সে বৈশাখীকে হারাতে একটুও চায় না। কিছু সময় পর বৈশাখী নিচ থেকে সরে এলো। চুলগুলো আলু থাইলো হয়েছে ইমতিয়াজ। তার নিজ হাতে গুছিয়ে নিল। খাইছেন কিছু? খেয়েছি, বাট বাসায় ঝগড়া করে এসেছি। কেন? ভাইয়ের বিয়ে একটা 16 বছরের মেয়ের সাথে ঠিক করেছে দাদু। কি বলো? আমি না করে দিয়ে এসেছি, এবার হবে না। আচ্ছা, আপনি বললে আপনার দাদু শুনবে? অবশ্যই। কেন? তার একটা বিশেষ কারণ আছে। কি? আজকে বলবো না, অন্য একদিন। শোনেন ডাক্তার, বলেন শুনি। বৈশাখী বেশ ইতস্তত করেছিল কিছু একটা বলার জন্য। কিছু বলবে বৈশাখী? বৈশাখী মাথা নিচু করে বলল, আপনাকে আবার চুমা খাবো। কি? তুমি বাচ্চা, এসব ভালো না। ও, এখন বাচ্চা আমি, শয়তান লোক। বৈশাখীর প্রতিক্রিয়াতে ইমতিয়াজ হো হো করে হেসে উঠল। আর যাই হোক, মেয়েটাকে সে অনেক ভালোবাসে। সন্ধ্যা হয়ে আসছে আর ওরা ধান ক্ষেতের পাশ দিয়ে একা একা বাড়ির উদ্দেশ্যে হেঁটে চলছে। হেড ম্যাডামের কাছে গিয়েছিল বইটা আনতে। মনের মধ্যে দারুণ উত্তেজনা কাজ করছে। যেভাবে ম্যাডাম বর্ণনা করছে, যদি সত্যি এরকম হয় সে জীবনে অনেক কিছু শিখতে পারবে। তার মনটা অনেক বেশি খুশি, কিন্তু ফিরতে একটু দেরি হয়ে গেছে। ধান খেতে পাশ দিয়ে হাঁটছে, একটু ভয় লাগছে। তার মধ্যে একদম নির্জন পরিবেশ। ভূতে ভয় কম থাকলেও এমন সময় আলাদা ধরনের ভয় লাগে আরোরা। হাঁটতে হাঁটতে আরোরা খেয়াল করলো একটু দূরে বসে লিয়াকত বিড়ি টানছে। এই লোকটাকে সে সহ্য করতে পারে না। কেমন অশ্লীল ভাবভঙ্গিতে তাকে দেখে। মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যেতে আরোরা যেতে পারল না। তার আগে তাকে থামিয়ে দিল লিয়াকত। এই বেটি, এতকাল সন্ধ্যার কোথা থেকে মুখ কালা করে এলি? লিয়াকতের এহেন কথা আরোরার মেজাজ খারাপ হয়ে গেল। কোনো প্রতিক্রিয়া দিল না, এমনকি দাঁড়ালো না পর্যন্ত। তাকে চলে যেতে থেকে লিয়াকত তার ওড়না টেনে দিল। চাচা কি করেন? লিয়াকত একবার চোরের মতো আশেপাশে দেখলো, না কেউ নেই। ওই চল, ওই ক্ষেতের ভিতরে চল। চাচা ওড়না ছাড়েন। লিয়াকত হাত
ছাড়লই না, উল্টো তার হাত ধরলো। নস্যি খাওয়া দাঁতগুলো বের করে হাসছে। চল ওখানে, অনেকদিন এমন কচি জিনিস পাই না। চাচা হাত ছাড়বেন, এত বিগাড় দেখাবি না, চল। লিয়াকত জোর করে আরোরাকে সেখানে নিয়ে গেল। প্রাণপণে আরোরা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। কষিয়ে লিয়াকতকে একটা থাপ্পড়। আরোরা থামলো না। প্রথমে লিয়াকতের হাতে কামড় পড়তে তার দুর্বল জায়গায় জোরে লাথি বসিয়ে দিল। ব্যথায় তার হাত লিয়াকত ছেড়ে চলে দিল, প্রাণপণে ছুটতে লাগলো। জীবনে প্রথম লড়াই তার জঘন্য মানুষের বিপক্ষে, নিজেকে বাঁচানোর জন্য। তারপর আরোরা বাড়ির গেট ধরে বসে পড়লেন। অন্ধকার নেমে এসেছে পরিবেশে, থমথম করে কাঁপছে তার শরীর। একটু আগে যা হলো তা কখনো কল্পনা করতে পারেনি। এতটা বাচ্চা নয় আরোরা যে লিয়াকতের ইশারা বুঝতে পারবে না। আজকে যদি সে সঠিক সময়ে সাহস না জোগাতো পারতো, তবে ঝরঝর করে কেঁদে উঠলেন। হাতে এখনো ম্যাডামের দেওয়া বইটা শক্ত করে আঁকড়ে ধরেছেন। এটাকে হারায়নি। একটু শক্তি নিয়ে আরোরা নিজের ঘরে চলে আসলেন। বইটা রেখে চলল কলতলায়। এই সন্ধ্যায় কলতলার গোসল করার আওয়াজ পেয়ে একটু ভরকে গেলেন মুক্তা। তাদের বাড়িতে রাতে কেউ গোসল করে না। ভুরু কুচকে সে কলতলায় এসে দেখলেন আরোরা বালতি থেকে মগের পর মগ পানি ঢালতে শরীরে। অন্ধকার তিনি বুঝতে পারলেন তার মেয়ে কাঁপছে। অজানা ভয়ে বুকে হিম জলের স্রোত বয়ে গেল। আরেও কী হয়েছে? এখন গোসল করছিস কেন? মুক্ত চাপা কণ্ঠে এসব জিজ্ঞাসা করতে আরোরার এদিকে এগিয়ে এসলো। মায়ের কণ্ঠ শুনে আরোরা পানি ঢালা বন্ধ করে দিল। কী হয়েছে? কাঁপা কাঁপা কণ্ঠে আরোরা সমস্ত ঘটনা মাকে বর্ণনা করলেন। ঘটনা শুনে মুক্ত শরীর জ্বলে উঠল। তিনি নিজেকে সামলানো সমীচীন করে লিখলেন, এ সময় কোনো প্রতিক্রিয়া দেখানো অন্তত বোকামির কাজ হবে। একটা গামছা আর শুকনো কাপড় এনে আরোরাকে পরাতেই দিলেন মুক্তা। একটুতেই মেয়েটা নেতিয়ে পড়ল লতার মতো গেছে। রুমে এনে মুক্ত বুঝতে পারলেন আরোরার শরীর জ্বর এসে গেছে। ইদানিং শরীরে একটু বেশি জ্বর থাকে তার। বিছানায় শুইতে চাইলে আরোরা শুয়ে পড়ল না। মুক্তর হাত চেপে ধরে অনেক শক্ত করে বললেন, মা তুমি বিশ্বাস করছো আমার কথা? করছি, এখন ঘুমাও। তারে কিছু বলবা না? শাসিয়ে উঠল মুক্ত। এসব বিষয় নিয়ে কথা বলা যাইব না, আজকে ঘুমাও, আজকে পড়তে হবে না। আর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে মুক্তা রিমার ঘরে এসে তাকে বিস্তারিত ঘটনা শুনে বললেন। সাথে সবুজ ছিল, আরে আম্মা, লিয়াকত চাচা ভালো মানুষ, সে এরকম করবে না। আর ওরা মিথ্যে কথা কয় মানে? রিমার বলার আগে পাশ থেকে সবুজ বলল, মানে বুঝো না? ওদিকে যে তোমার এই লিয়াকত চাচা এত কিছু কইল রাজীব আর আরোরার সম্বন্ধে, সেজন্য আরোরা আজকে মিথ্যে করলো। ঠিক সবুজ, আর গ্রামের মাতব্বার শ্রেণীর লোক হে এ কাম করবে তা বিশ্বাস করেন মা? রিমা আর সবুজের কথায় বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন মুক্ত। তারা যা বলছে তা যুক্তিহীন কথাবার্তা না, কিন্তু আরোরার মুখ দেখে মনে হলো না সে নাটক করতে পারে। এদিকে এসব কথা উড়িয়ে দেওয়া যায় না। মুক্তর মুখে এরকম অনিশ্চিত চিন্তার ছাপ দেখে স্পষ্ট দেখতে পেল একদম সহজেই তার মাথায় একটা বুদ্ধি এসে গেল। আম্মা, মেয়ে মানুষ মিষ্টির মতো, খোলা রাখলে তো মাছি ভনভান করবে, আর যৌবনে ছুকছুক করার স্বভাব। রাজীবের সাথে যা হচ্ছে আর ওরা তা কিন্তু ভালো না। এসব থামান সময় থাকতে। কি করুম বউ, তুমি কও? আমার মায়ের যে একটা সম্বন্ধ আছে তাতে কি খারাপ? আপনার বড় ছেলে তো সামনের মাসে আসার কথা, সেও বলল আসবে, বিয়েটা হলে ভালোই হয়, অথচ আপনি মানেন না। আরে ও তো নিজেই বাচ্চা, তার উপর বয়স। কেন? আপনি তো নিজেই বললেন তখন ছেলেদের বয়স আর বয়স হলো। তোমার জামাই কি কয়? তাদের আসতে বলল, তারা দেখলেই সব। আর রানী হব আর ওরা। এখন সুযোগ হাতছাড়া করলে মাইয়াটা এই অশিক্ষিত রাজীবের বাড়িতে পড়ব, তখন মানতে পারবেন? মুক্ত বেশ চিন্তায় পড়ে গেলো এসব ভাবতে ভাবতেই। কিন্তু বামমরা মেয়ের অবিচার হবে না, আপনি বেশি ভাবছেন। যখন দামি শাড়ি গয়না পরবো, গাড়িতে চলবো, এসব আর মনে রাখবে না। ঠিক আছে, কিন্তু তার আগে আমি তাদের বাড়ি যাবো। রিমা ভুরু কুচকে বলল, আপনি গিয়ে কি করবেন? না, আমি সব দেখব। ঠিক আছে, মারে বলে দেই কবে যাবেন। পারলে কালকেই যাবো। সবুজ আমারে নিয়ে যাবি? ঠিক আছে আম্মা, তাহলে বলে দাও তোমার মায়েরে আমি আরোর জন্য খাবার নিয়ে যাই। এদিকে মুখটা ঘুরান দেখি। মনোয়ারা বেগম তার নাতি ইমতিয়াজের দিকে একবার তাকে মুখ বাঁকিয়ে পুনরায় অন্যদিকে ঘুরে তাবিজ পাঠ করতে শুরু করলেন। বুড়ি, এটা কিন্তু ঠিক না, ধমকিয়ে উঠলেন মনোয়ারা। ইমতিয়াজ, তোর বাপের জন্ম দিছি আমি, দিতে পারো মানে? তোর মনে সন্দেহ এখন হচ্ছে? কি দূরা এখান থেকে, যাব। তার আগে বলো, ও মেয়েকে ভাইয়ের ভাবি বানাবে না? আমি বানাবো, তুই কি করবি বল? তোমার উনি কি বলে গিয়েছিল? তোর বুদ্ধি ভালো দেখে তোর দাদা বলেছিল তোর কথা যেন সবসময় শুনবি, কিন্তু মনে রাখতে হবে যে আমি এ বাড়ির সব থেকে বড়, আমার কথাই শেষ কথা। তবে শুনবে না আমার কথা? না। মনোয়ারার সামনে থেকে ইমতিয়াজ উঠে এলেন। তাকে চলে যেতে থেকে তসবি হাত নিলেন। ইমতিয়াজ বলল, বুড়ি, লাভ হবে না এসব করে, একটা মেয়ের জীবন নষ্ট করতেছ। মনোয়ারা তা কানেই তুলল না, তসবি পাঠে মনোযোগ দিল। ইমতিয়াজ প্রায় সকলকে বুঝিলেন, তার মা, বাবা, দাদু, কিন্তু কেউ এই জিনিসটা যে সঠিক নয় সেটা মানছে না। অবশেষে তাইফের সাথে আলোচনা করে ঠিক
মনে হলো। নিজের ছোট পুত্রকে বুকে জড়িয়ে ঘুমে পাড়াচ্ছেন তাইব। এই দৃশ্য দেখে বুকটা মোচড় দিয়ে উঠল ইমতিয়াজ। প্রিয়তা এত জলদি চলে যাবে তা কখনো ভাবিনি। ভাই আসবো? তাইব ইশারায় আসতে বলল ইমতিয়াজকে। রুমে ঢুকে বিছানায় গিয়ে বসলো। কেমন আছো? খারাপ না। কোনো ভনিতা ছাড়াই বলছি, বলো। ও মেয়েটার জীবন নষ্ট করা কি ঠিক হবে? কার? যার সাথে তোমার বিয়ে কথা বলছে দাদু, ওই মেয়ের পরিবার কি বলবে? কিছু বলেনি, যা জানার দাদু জানে। তুমি সত্যি মেয়েটাকে বিয়ে করবে? ইমতিয়াজের কথা শুনে তাইব মুচকে আসলো। বিয়ে করে আর কি হবে? তো বলছো করবে না? এই পুচকুর জন্য তো করতে হবে। কেন? এই যে বাবা সারাক্ষণ মায়ের জন্য কাঁদে, সৎমা এলে কাঁদবে না। কোথায় দেখেছো সৎমা ভালো হয়? না। তবে বুঝবি না ইমতিয়াজ, তুমি বুঝাও। আমি যদি আরও 30 বছর বাঁচি থাকি তবে আমি একা থাকবো। আদৌ একা থাকা সম্ভব? তুই পারবি বৈশাখীর কিছু হলে? তাই বলে নিজের অর্ধেক বয়সের মেয়ে, সেক্ষেত্রে আমি কি চেষ্টা করিনি ইমতিয়াজ? ইমতিয়াজ বুঝতে পারলেও কথাগুলো এখন তর্কের দিকে এগিয়ে যাচ্ছে। তবু সে হাল ছাড়ল না। ভাই আমি একজন ডাক্তার। ভাই বলছি ছোট ভাই হিসেবে, মেয়েটা ছোট বয়সে ইন্টিমেট করলে এতটা হার্ম হবে শরীরের জন্য। বিয়ে যদি করতে হয় তা তার পরিবারের বোঝা উচিত। তার থেকে বড় কথা, আমি যথেষ্ট বিচক্ষণ। সে বউ হলে আমি কি তাকে সুরক্ষিত করব না? সেটা জানি আমি। তার পড়াশোনা, সে পড়তে চাইলে তাকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব। কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মেয়েরা, গ্রামের মেয়েরা পড়তে চায় না। সে যদি চায় তবে পড়াবো। তাহলে বাবুর খেয়াল রাখবে কোন সময়? সংসার করবে কোন সময়? দেখ ইমতিয়াজ, আমি এসব ভাবিনি। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ইমতিয়াজ উঠে দাঁড়ালো। ভাইয়া, তোমার জন্য অবশ্য একটা প্লাস পয়েন্ট রয়েছে। তোমার মধ্যে বয়সের ছাপ নেই। এখনও দেখলে মনে হয় 24-25। তাই গা দুলিয়ে হাসলো। ঠিক আছে, এখন যা, পরে কথা হবে। ইমতিয়াজ রুম থেকে বের হলো। তার একটা জিনিস বড্ড অসহায় লাগছে। সে অন্ততপক্ষে এটা বুঝেছে বড় কোনো পদক্ষেপ না নিলে বিয়েটা আটকাবে না। মনে মনে সে একটা সিদ্ধান্ত নিল যে সে দরকার হলে আইনি ব্যবস্থাতে বিয়েটা আটকাবে, তবু আটকাবে। পুরো রাত মাকে জড়িয়ে ধরে ঘুমাতে বেশ লাগছিল আরোরার। অনেকটা সতেজ লাগছে আজকে সকালকে। ধীরে ধীরে হাত মুখ ধুয়ে বারান্দায় এসে বসলেন। আজকে তার মন ভালো হচ্ছে, কিন্তু একটা ভালো হবে। তাকে বারান্দার সামনে বসে দেখে মুক্ত এক গ্লাস চা সামনে এনে ধরলেন। তার এমন কর্মকাণ্ডে আরোরা আকাশ থেকে পড়লেন। তুমি আমার জন্য চা আনছো? এত দয়া হঠাৎ? শোন, আজকে স্কুল থেকে তাড়াতাড়ি আসবে। কেন? আমরা ঢাকায় যাব। রিমা একা বাড়িতে থাকবে তাই। চায়ে চুমুক দিতে দিতে আরোরা বলে, তো কি? তো কি মানে? তোর ভাবি একা থাকবে? হঠাৎ ঢাকা যাবে যে? নিয়ে যাবে কে? আর টাকা পেলে কিভাবে? কেন? আমার বড় পড়া দিছে। তুই খা, জলদি জলদি স্কুলে গিয়ে আবার ফিরে আসিস। মায়ের কথা শুনে আরোরা ফিক করে হেসে দিল। আমি স্কুলে জলদি গেলে জলদি ক্লাস হবে মা? আমি জানি না, আসবি ব্যাস। চা শেষ করে আরোরা নিজের রুমের ফিরে এলেন রেডি হতে। টেবিলের উপর 7 খান বইটি রাখা। কালকে আনার পর পড়ার মনমানসিকতা ছিল না দেখে পড়তে পারেনি। একটু হাতে উঠিয়ে নেড়িয়ে চেড়িয়ে দেখতে লাগলেন বইটা। আপাতত পড়ার সময় নেই দেখে সেটা টেবিলের উপর রেখে রেডি হয়ে স্কুলে চলে গেলেন। আরোরা যাওয়ার সময় রিমা হন্তদন্ত হয়ে রান্নাঘরে প্রবেশ করেন। আম্মা, কী হয়েছে? এত এরকম করো কেন? আপনার যাইতে হব না। তারা আজকে আসবে এখানে। কি কও? তারা কেন আসবে? জানি না, মা কইল তারা নাকি আগে মেয়ে দেখবো, তারপর সুযোগ হলে আমাদের যেতে বললো। এখন কি করুম? জলদি সবুজটা বাজারে পাঠান। কিন্তু আমার কাছে তো এখন কোনো এত টাকা নেই। তো কী আছে, আমি দিচ্ছি। রিমার কথা শুনে খুশিতে মুক্তোর মন ভরে উঠল। বৌমা হয়েছে একদম মনের মতো। মাঝে মাঝে একটু একটু যা করে। রিমা এক গাদা বাজার করতে পাঠিয়ে দিল সবুজকে। এদিকে রিমা ঘর গোছাচ্ছে। পাড়ার অন্য এক মহিলাকে ডেকে আনলো মুক্ত তাদের কাজে সাহায্য করার জন্য। সমানতালে তারা বিভিন্ন পদ রান্না করছে। এর মধ্যে আরোরার বড় ভাই আমিনুল কল করেছে। রিমা এসে ফোন মুক্তোর হাতে দিল। হ্যালো মা, কী কো আব্বাজান? কোনো কিছু কমতে রাখো না কিন্তু। অনেক বড় ঘর, একটু রাখি নেই। আর শোনো, তাদের সব আছে, কিছু তো চাইবে না। কিন্তু পাত্রপক্ষের বিশ্বাস নেই। কিছু চাইলে স্বীকার করো। দামি জিনিস যদি চাই আমি দিতে পারবো। আমার একমাত্র বোন। আলহামদুলিল্লাহ, তুমি আর রিমা সব কিছু করলা। বাম্মা মরা মেয়েটা, তোমরাই তো অভিভাবক। কথা বলতে বলতে বন্যা দিয়ে চোখের পানি মুছলো মুক্তা। করবো না কেন? আমার একমাত্র বোন। ঠিক আছে আব্বা, তুমি কবে আসবা? আচ্ছা, 15 দিন পর টিকিট হয়েছে। বিয়ের দিন তারিখ ঠিক করে রাখো। আচ্ছা, রাখো কাজ। আসলাম ফোন রেখে দিল। খুশি হয়ে মুক্ত কাজ করতে লাগলো। আজকে তার অতি আনন্দের দিন। মাত্র 4 জন মানুষ, সেজন্য এত আয়োজন। বেশি বেশি করতে লাগলো তার কাছে। সে, তার দাদি মনোয়ারা আর তার বাবা, তার ছোট বোন লাবণ্য এসেছে আরোরাকে দেখতে। তাদের তুলনায় আরোরার পরিবার অনেক নিচু, কিন্তু আপ্যায়নে কোনো কমতি নেই দেখে তাইব খুশি হলেন। মনোয়ারা তো খুশিতে গদগদ। মুক্তর মাঝে সাথে ইতিমধ্যে তার ভাব জমে গেছে। মুক্ত, তোমার মেয়ে কখন আসবে? স্কুলে তো এসে যাবে একটু পর। আপনারা আসেন, খেয়ে নেন। বাপজান আসো। তাইব দেখে মুক্ত একদম অভিভূত। 6 ফুট লম্বা, তার উপর ফর্সা পেটা শরীর, সুন্দর করে ছাটা চুলের সাথে চোখে চশমা। মনে হয় না এক বাচ্চার বাবা।
মানে মুক্ত আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করলো। বাড়িতে প্রবেশ করে আরোরার মনে হলো রোজকার থেকে একটু ভিন্ন পরিবেশ আস, বিশেষ করে অনেক কথা বলার শব্দ এবং চারপাশে পোলাও মাংসের ঘ্রাণ। এমনিতে খিদে পেয়েছে গেল আরোরা, লোক থাকতে পারে দেখে পিছনে বারান্দায় গিয়ে নিজের রুমে প্রবেশ করতে দেখতে পেল একটা লম্বা চওড়া যুবক দাঁড়িয়ে ফোন চালাচ্ছে। আরোরা একদম সেটার মুখোমুখি হয়ে যাওয়াতে একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। ঠিক তার রুমের সামনে দাঁড়িয়ে আছে তাইব। তার সামনে এসে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আরোরা। ভেতরে যাওয়ার জন্য যেতে বলছে না। ফোনে যেরকম সুন্দর দেখেছিল আরোরা তার সামনে থেকে বেশি সামনাসামনি খুব বেশি সুন্দরী। বিশেষ করে তার ঘামাতো গলা আর নাক, এরকম প্রিয় তার গলা ও নাক ঘামতো। বড্ড লোভ জমতো তখন তাইপের মন। এই লোভের ফলে বিছানাতে সুন্দর সময় কাটাতো তারা। আরোরাও তেমন হয়। মনে মনে তাইপ খুশি হলো, এটা ভেবে যে প্রিয়তা ছায়া হবে আরোরা। সরে দাঁড়ান। ধ্যান ভাঙলো, তাইপ সরে দাঁড়ালো। তড়িঘড়ি করে আরোরার রুমে প্রবেশ করে নিজে দরজা আটকে দিল। রুমে ঢুকে বড্ড রাগ লাগলো আরোরা। অচেনা ছেলেকে রিমা আবার বাড়িতে ঢুকিয়েছে। অবশ্য একটু পরে তার ভুল ভাঙলো যখন মুক্ত তাকে গোসল করতে তাড়া দিল। মা, তুমি ঢাকা যাওনি? না। তাড়াতাড়ি গিয়ে এখন গোসল কর যা। কেন এত প্রশ্ন করস কেন? আর চুলে শ্যাম্পু করবি? রাখা আছে যা। আরও গোসল করে ফিরে এসে দেখলো রিমা বিছানায় বসেছে। আরোকে দেখে তাড়াতাড়ি উঠে বলল, চুল বাদ, শাড়ি পরাই দিব। কেন? ছেলে দেখতে আসছে তোকে। মাথায় আকাশ ভেঙে পড়লো আরোরার। কিন্তু কেন? এত প্রশ্ন না, জলদি শাড়ি পরা দেব। না, আমি যাব না, শাড়ি পরবো না। তার কথা শুনে রিমা চিবাই চিবাই বলল, থাপড়ায় গাল ফাটাই দেবো, পুতুল হয়ে থাকবি একবার। মা কই? তাকে আসতে বলো। এই মেহমানদারি করে তুই এদিকে আয়। অনেকটা জোর করে রিমা আরোরাকে তাদের সামনে নিয়ে গেল। আরোরাকে দেখে তাইপের মাথা চক্কর দেওয়ার মতো অবস্থা। একটা হালকা হলুদ রঙের শাড়ির সাথে ভেজা চুল। চোখ বন্ধ করে ফেললো তাইপ। বাড়াবাড়ি রকমের সৌন্দর্য মেটার। এই তো আসছে। মনোরে একদম দু হাতে জাপটে ধরলো আরোরাকে। মুক্ত চোখের রাঙানিতে আরোরা সালাম দিল তাকে। আরোরাকে দিকে নিয়ে তারেফের পাশে বসলো দাদি। মিষ্টি একটা গন্ধ নাকে এসে লাগতো আরোরার। সাথে একটা অনুভূতি, প্রিয়তা ব্যতীত অন্য কোনো নারীর দিকে তাকায়নি তাইব। কিন্তু শেষ বয়সে এত ছোট মেয়ে, এটা সে বুঝতে পারেনি। বিভিন্ন কথাবার্তার পর এটা ঠিক হলো যে আরোরা আর তাইব বিয়ে হবে প্রিয়তা মরা 40 দিন পর। আরোরা এমনিতে কার্ড হয়েছিল, কিন্তু যখন চললো ছেলের একটা বউ ছিল আর ছেলে আছে, এসব শুনে সব কিছু ভেঙে ফেলুক হয়ে গেল। তাইব আর আরোরা একটু একা কথা বলতে দিয়েছে পরিবার। আর মুখ কালো করে বসে আছে। তার পাশে বসে এক নাগারে মুখের দিকে তাকিয়েছে তাইব। কিছু বলবে না, তুমি আমার খুব ছোট, আপনি বলতে পারবে না। আরও কিছু বলল না। তাই ফোন বের করে একটা ছবি দেখালো। নরম তুলতুলে একটা বাচ্চা, এটা আমার ছেলে। আমি বলবো না বিয়েটা শুধু বাবুর জন্য করছি, আমার স্ত্রী প্রয়োজন। আপনি আমাকে কেন বিয়ে করবেন? হঠাৎ এমন প্রশ্নে হকচকিয়ে গেল তাইব। হাই, কি বলো? বললাম কেন বিয়ে করবেন? প্রয়োজন করা? আমি মরলে আর একটা? আরোরা বাচ্চার মতো করা প্রশ্নে বেশ মজা পেল তাইব। তুমি থাকতে আর একটা? আমি পড়তে চাই, বড় হতে চাই। আপনি কেন আমার সব স্বপ্ন শেষ করে দিচ্ছেন? কী স্বপ্ন? বলবো না। খেয়েছো কিছু? আর না বোধহয় মাথা নাড়লো, খেয়ে নিবে। আর শোনো, বিয়ে আমি তোমাকেই করছি। নিজেরকে আমার স্ত্রী এবং সন্তানের মা হিসেবে গড়তে তুলো। আমার যোগ্য হতে হবে। আরও অদ্ভুত দৃষ্টিতে হঠাৎ তাইফের দিকে তাকালো। দৃষ্টিতে কিছু ছিল। ঠান্ডা এক স্বরে সে তাইফের উদ্দেশ্যে বলল, আপনি আমার যোগ্য তো? চায়ের দোকানে সব কয়টা লোক আরোরা বাড়ির সামনে দাঁড়ানো, গাড়ি নিয়ে কথা বলছে। দুটো বড় বড় দামি গাড়ি দাঁড়িয়েছে। রাজীব সাইকেলটা এক পাশ রেখে চায়ের দোকানে এগিয়ে গেল। চাচা, এক কাপ চা দাও তো। খারাপ দিতেছে। আরোরাদের বাড়ির রাস্তার পাশে। বাড়ির রাস্তা আর তার একটু দূরে পাকা রাস্তা। এখানে ছোটোখাটো একটা মুদির দোকান। চায়ের কাপ হাতে নিয়ে তাতে চুমুক বসায় রাজীব। কৌতূহল হয়ে চায়ের দোকানদারের কাছে জিজ্ঞাসা করে, গাড়িগুলো কার? এতে যা শুনলো তাতে ভিমড়ি খাওয়ার জোগাড়। লিয়াকত তো সেই চায়ের দোকানে চা খাচ্ছে। একটু টিপকানি ঘটে বলল, শুনলাম ফজলের মেয়ে আরোরা নাকি বড় বিয়া আসছে, তো রাজীব মিয়া কি করবেন? রাজীব উত্তর দেওয়ার আগে দোকানদার বলল, ধুর মিয়া, যে বড় বাড়ি থেকে বিয়ে আসছে, দুপুরে যখন আইলো তখন যে পরিমাণ মিষ্টি আনছে দেখলাম, তাতে গ্রামের হকগোলের খাওয়ান যাইব। কপাল ভালা মাইয়ার। তয় বিয়ে কি একেবারে ঠিক হইল? আমার বউকে গেছে কাজ কইরা দিবার, হে তো কইল ঠিকই, দিন তারিখ ঠিক করছে। পোলা দেখতে ঠিক রাজপুত্রের মতো, কিন্তু একখান দোষ আছে। দোকানদারের সব লোক উৎসুক হয়ে দোকানদারের দিকে তাকালো। রাজীবের এতক্ষণ হুঁশ এলো। সেও কান খাড়া করলো লোকটার কথা। কী দোষ? পোলার বউ মরছে কয়দিন আগে, একটা কোলের ছেলেও আছে, এজন্য তো গ্রামের মাইয়া নাই। তাই কও? এই তো আমি কই, এত বড় ঘর হুদা হুদা সম্পর্ক আনবে? সেটা লিয়াকত ভাই বুঝলো। মেয়েটার কপাল ভালা না মন্দ বুঝবার পারতেছি না। ওই যে দেখ, তারা বের হয়ে আসছে। দোকানদারের কথায় সকলে আরোরার বাড়ির দিকে তাকালো। গেট দিয়ে সকলে বের হয়ে আসছে। আগে আগে সব লোক গেট দিয়ে বের হয়ে গেল। তাইব আরোরা বের হতে দিল না। হালকা কণ্ঠস্বরে বলল, তখন তো বললে আমি তোমার যোগ্য কিনা। বিয়ে হোক, তখন বুঝবে আমার থেকে যোগ্য আর কেউ আছে কিনা।
তাইপের কথা আরোরা প্রচণ্ড দুর্বল লাগলো। সারাদিন তেমন কিছু খায়নি, পেট গুলিয়ে আসছে এখন। তাইব হাত ধরে তাকে গেটের বাইরে নিয়ে এলো। তা দেখে দূর থেকে রাজীবের মাথায় রক্ত উঠে গেল। গাড়িতে ওঠার আগে মনোহরা আরোরাকে নিজের পাশে দাঁড়ালেন। তারেফের বাবার উদ্দেশ্যে বললেন, ছেলের বউরে কিছু দিয়ে যাবি না? শাহজাহান প্রসন্ন হাসি হেসে গলা থেকে মোটা একটা স্বর্ণের চেন খুলে আরোরার গলায় পরিয়ে দিল। ছেলে বিয়ের জন্য আগে সে দ্বিমত পোষণ করলে আজকে বড্ড খুশি। আমার নাত বউরে তো ধুমধামে নিয়ে যেতে পারুম না, তবুও কোনো কিছু কমতে রাখবো না। ফোনে যা আছে কথা বলা হবে। কি কও মুক্তা? জি জি খালাম্মা, রোজ ফোন করবো আমি। আচ্ছা আরোরা যাই, এই রাখো। মনোহরা আরোরার হাতে একটা মোটা টাকার বান্ডেল দিয়ে দিলেন। টাকা হাতে নিয়ে মনে হলো এটাকে এক্ষুনি জ্বালিয়ে দিতে পারলে বাঁচে, কিন্তু খুব আফসোস সে পারল না। তাইব ও লাবণ্য আলাদা গাড়িতে এসেছিল, আর মনোহরা আর শাহজাহান আলাদা গাড়িতে। তাদের গাড়ি চলে গেলে কিছু সময় বাইরে দাঁড়িয়ে তাইব মুক্তা আর রিমার সাথে কথা বললো। আররা, তোমার কি ফোন আছে? আমি কল করতাম। চট করে আররা না করে দিল। পাশ থেকে রিমা বলল, ও তো বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়েদের ফোন দেয় নাকি? তাহলে বাচ্চা মেয়েদের বিয়ে দেয়? আররার কথা শুনে রিমা চোখ রাঙানি দিলেও তাই ভেসে ফেললো। জানো আররা, তোমার দেবর মানে আমার ছোট ভাই ইমতিয়াজের সাথে তোমার বেশ ভাব হবে। দুজনে এরকম তেরা তেরা কথা কয়। আরে বললাম না ও বাচ্চা মেয়ে, সমস্যা নেই ভাবি, আমি কল করবো মাঝে মধ্যে, যে কোনো সময় করো। ঠিক আছে আসছি মা, আসছি। ঠিক আছে যা বাবা, আরোরা ভালো থেকো। তাইবে চলে গেল দৌড়ে। ভেতরে চলে গেল আরোরা। আশেপাশে মানুষ উৎসুক হয়ে সব দেখছে। গেট আটকে ভেতরে এসে পড়লো মুক্তা। শাড়িটা গা থেকে খুলে ধপ করে মেঝেতে বসে হাউমাউ করে কাঁদতে লাগলো আরোরা। তার কান্না দেখে দৌড়ে এলো সকলে। কী হয়েছে, আরও কাঁদছিস? আরোরা হাত থেকে টাকার বান্ডিল ছুঁড়ে মারলো মুক্তার পায়ে। মা, তোমার কাছে আমি এতই বেশি, খুব খাই বেশি? কী হয়েছে মা আমার? মুক্তা আদরে বিগলিত হয়ে আরোরকে ধরতে গেলে সে সরে গেল। আমারে ধরবা না। কী হয়েছে তোর? ছেলে কত ভালো আর পরিবার কত ভালো দেখছিস? মা, আমি বিয়ে করতে পারবো না, তোমার পায়ে ধরি। ছি আরোরা, এমনভাবে হয়? কত সুন্দর একটা ছেলে দেখছিস। আমার একটু মায়া হয়নি বাচ্চাটাকে দেখে, একটুও না, বিশ্বাস করো। তাদের মন মানসিকতা কতটা নিচু, বাইরে দিয়ে আমাকে টাকা গয়না দিল। চুপ, জিনিস পেয়েও মন ভরেনি। এত লোভ কেন তোর? মা, আমার লোভ? হ্যাঁ, এখন চল কলপার এনে, সবুজও ঘরে আছে, স্কুলে যাইতে হবে না, বদ নজর দিব এখন কত মানুষ। মুক্ত সব কথা আরোরা একদম পাথর বেনে গেল। তার মাঝে এত পরিমাণ তাকে ভোগবস্তু মনে করতে পারে সে কখনো ভাবতে পারেনি। মেয়ে অনেক ছোট, তাই না লাবণ্য? ছোট মানে আমার থেকেও ছোট, শুকনো অনেক, কিন্তু আর দেখতে সুন্দরী। ইমতিয়াজ একটা দীর্ঘশ্বাস ফেলো। জানিস তোরা যাওয়ার পর মা আমাকে কি বলছে? না তো জানি না। শাট আপ লাবণ্য, মজা করছিস না। ঠিক আছে সিরিয়াসলি আমি, বলো এখন। মা বলে আমি নাকি ভাইয়ের ভালো দেখতে চাই না, তার সুখ দেখতে পাই না। আজব তো, সেজন্য বলছি কিছু বলবে না, আর যা খুশি করুক। ও বাড়িতে একগুচ্ছ বলদ বাস করে। লাবণ্য ভুরু কুচকে বলো, তার মধ্যে তো তুমি আছো। শাট আপ। আরে জানিস কি, আমি বৈশাখের সাথে প্রেম করতে পারলেও ভাইয়ের বিয়ে ভুল না, অথচ দুটোর পার্থক্য নেই, অবশ্যই আছে। সব থেকে বাজে হলো ও মেয়ে পরিবার যে কিনা, ছি। মেয়েটা কিছু বলছে না, পুরো সময় চুপ করে বসেছিল। স্বাভাবিক বলতে পারবে কি? এখন যা, আমার ভালো লাগছে না। লাবণ্য রুম থেকে চলে আসতে ইমতিয়াজ বিছানায় অলস ভঙ্গিতে তাকালো। আরোরা তারেফে বিয়ে কেন সে চায় না, তার একটাই কারণ, প্রিয়তার মৃত্যু ঘটলে এই কারণটাই। যদি আরোরার কিছু হয় তবে কখনোই সে নিজেকে মাপ করতে পারবে না, একদম না। থালা ভর্তি বিভিন্ন খাবার নিয়ে মুক্ত আরোরার সামনে বসলো। কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে আরোরা। মুক্ত এক লম্বা খাবার তুলে দিলেই বেশ ঝালটা হয়ে মাংসতে ঝাল বেশি। ঝাল না খেয়ে সারাদিন না খেয়ে থাকলে তো এমন ঝাল লাগবে। কতবার বাপটা বলল কিছু খেতে, খেলি না, বিয়ের পর অবাধ্য হলে চলে না। আরোরা কিছু বলল না, চুপ করে খাবার গিলতে লাগলো। এখন ঝালটা কিছু সময় সয়ে গেছে তার। মা বল, আমার মা ডাক বেশি সুন্দর নাকি ওই বাচ্চাওয়ালা লোকটার? একটা থাপ্পড় মারবো। কিসের বাচ্চাওয়ালা লোক? আর শোন, নাম ধরে ডাকবি না, একদম বলে দিলাম। চাচা বলে ডাকবুনি কি? কথাটা বলে নিজেই আরোরা ফিক করে হেসে দিল। ঠিক সে সময় রিমা হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলো। আরে ধর, তাইব ভাই কল দিয়েছে। অনিচ্ছের সাথে আরোরা ফোন ধরতে এলো। রিমা চলে গেল, মুক্ত কিছুদূর দূরে গিয়ে দাঁড়ালো। হ্যালো আরোরা। কী করো? খাচ্ছিলাম। সে খাবার এখন খেলে? ইস, খাবার এখন খেলে হবে? এমনিতে শুকনো। কথা বলতে ভালো লাগছে না। না বলুন। তোমাকে দেখছিলাম জানো, মানে ল্যাপটপে তোমার ছবি বড় করে দেখছিলাম। তোমার ঠোঁট, মুখ, নাক, বুক। আরোরা গা হিম হয়ে গেল। সামনে মুক্ত আছে দেখে কিছু বলতে পারছে না। আরোরা বহু কষ্টে আরোরা জবাব দিল, তোমার পিরিয়ড হতে আর কতদিন দেরি? এ মাসে হয়েছে এখন? আপনি এসব কি বলছেন? আরও কিছু বলতে গিয়েও থেমে গেল। সামনে মুক্ত উৎসুক হয়ে দাঁড়িয়েছে। না, তুমি ছোট তাই ডক্টরের সাথে আলাপ করে প্রোটেকশনের ব্যাপারটা ঠিক করতে চাইছিলাম। ও হ্যাঁ, প্রোটেকশন মানে বুঝো তো? না কিসের? এই যে প্রথমবার মিটিং করব,
তখন পর্যন্ত প্রোটেকশন প্রথম রাত থেকে নেওয়াই ভালো। তাইপের কথা শুনে আরোরার গা গুলিয়ে উঠল। সে আগেই বুঝেছিল তাইপ কী নিয়ে বলছে। আরোরা, আমি রাখি। খাওয়া শেষ হয়নি? এক্ষুনি না, বলুন। আমি অ্যাকচুয়ালি হাত পায়ে লোম ভাব পছন্দ করি না। তোমার ভাবিকে বলবে তোমাকে যেন এ বিষয়ে বিস্তারিত শেখায়। ঠিক আছে, ভালো থেকো, শুভরাত্রি। সকালে কল করব। আরোরা প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।